বাসর ঘরে নতুন বউ রেখে বাইরে দাঁড়িয়ে আছে কাব্য। কেননা বিয়েটা তো নিজের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাই এই বিয়েতে মোটেও খুশি নয় সে। শুধু মায়ের অনুরোধে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা তাকে করতে হয়েছে। কাব্য শহরের মডার্ন ছেলে, সে কি করে গ্রামের সাধারণ একটা মেয়ে বউ হিসেবে মেনে নেবে, যার সম্পর্কে ভালো করে কিছু জানেও না সে। মেয়েটার নাম মায়া, সে কাব্যের মায়ের বান্ধবীর মেয়ে। কাব্যের মা তার বান্ধবীকে কথা দিয়েছিলেন তাদের বন্ধুত্বকে আরও শক্ত করতে তার ছেলের সাথে বান্ধবীর মেয়েকে বিয়ে দিবেন, আর তিনি তাই করলেন। কিন্তু কাব্য এই বিষয়ে কিছুই জানত না। এই তো কিছুদিন আগের কথা, কাব্য সবেমাত্র MBA কমপ্লিট করেছে। একদিন সকালে কাব্য তার রুমে বসে আছে, তখন তার মা তার কাছে গেল। কাব্য, তোকে কিছু বলার ছিল, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ মা, বলো কি বলবে। তোর তো পরীক্ষা শেষ, তাই না? এখন তো তেমন কাজও নেই। হ্যাঁ, কিন্তু কেন? না মানে, তোকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করিস। মা, এটা কেমন কথা? তোমার যা বলো তুমি বলো, আমি কিচ্ছু মনে করবো না। তোর মনে আছে ছোটবেলায় তোকে একবার আমার এক বান্ধবীর বাড়িতে নিয়ে গিয়েছিলাম, শিমুলতলি গ্রামে? আরে তোর রোজি আন্টিকে মনে আছে তোর? হ্যাঁ, কেন মনে থাকবে না? তুমি তো মাঝে মাঝে তার কথা। কেন, কি হয়েছে তার? না, ওর কিছু হয়নি। ওর একটা মেয়ে আছে মায়া, ওর সাথে তুই খেলাও করেছিস ছোটবেলায়, মনে আছে তোর? না, তা মনে নেই, কিন্তু কেন বলো তো? ওই মেয়ের কি কিছু হয়েছে নাকি? আরে ধুর বাবা, ওদের কারোই কিছু হয়নি। তাহলে? তোর আন্টির মেয়ে মায়ার বিয়ে 15 দিন পরে। তোর 2 দিন ধরে শুধু অনুরোধ করে যাচ্ছে যাওয়ার জন্য। তাই বলছিলাম, তোর তো এখন কোনো কাজ নাই, চল না আমরা গ্রাম থেকে ঘুরে আসি, তোরও ভালো লাগবে। মা, বিয়েতে এখনো 15 দিন বাকি, তো আমরা এত তাড়াতাড়ি সেখানে গিয়ে কি করব? 2 দিন আগে গেলেই তো হয়। কি বলিস? আমরা যদি এখন না যাই তাহলে কি করে হয়? তোর আন্টির তো কোনো ছেলে নেই, একটা মেয়ে। তো তোর আঙ্কেল একা কি করে সব সামলাবে বল? আর তাছাড়া আমরা কিছুদিন আগে গেলে বিয়ের কাজে ওদের সাহায্য করতে পারবো। তুই তো গ্রামের বিয়ে কখনো দেখিস নাই, অনেক মজা হয়, তোর খুব ভালো লাগবে। তাই বলে এতদিন? চল না বাবা, আমি তোর বাবার সাথেও কথা বলেছি, তোর বাবাও যেতে বলেছে। তোর বাবা বিয়ের 2 দিন আগে আসবে। তুই আমার সাথে চল না বাবা, আমি বলছি তোর ওখানে ভালো লাগবে। ঠিক আছে, যাব, তবে বিয়ে 10 দিন আগে। কিন্তু বাবু। কোনো কিন্তু নয় মা, যেটা বলেছি সেটাই। এখন তুমি যাও তো। ঠিক আছে, তোর যা ইচ্ছে। তাহলে আর 5 দিন পরে আমরা যাচ্ছি। হ্যাঁ তাই, এখন তুমি যাও। আচ্ছা যাচ্ছি বাবা। যাক বাবা, যেতে রাজি তো হলো। আগে গ্রামে নিয়ে তারপর বাকিটা দেখা যাবে। মনে মনে এসব ভাবতে ভাবতে কাব্যের মা কাব্যের রুম থেকে চলে গেল। কাব্য বাবা মায়ের 2 সন্তান। কাব্য আর তার ছোট একটা বোন আছে, তার নাম হিমু, ইন্টার 2য় বর্ষে পড়ে। 5 দিন পরে কাব্য আর তার মা গ্রামে তার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কাব্যের বাবা আর ছোট বোন কিছুদিন পরে আসবে। সকালে বের হয় তারা। গ্রামে পৌঁছাতে তাদের প্রায় দুপুর গড়ায়। দুপুরের একটু পরে তারা মায়াদের বাড়ি পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে কাব্যের মা দৌড়ে তার বান্ধবীকে জড়িয়ে ধরে। অনেকদিন পরে 2 বান্ধবীর দেখা, তাই কেউ কাউকে ছাড়তে চাইছে না। কাব্যের মা তখন রোজাকে ছেড়ে কাব্যকে দেখিয়ে বলল, বলতো ওটা কে? নিশ্চয়ই আমার কাব্য বাবা। তোর কি মনে হয় আমি চিনবো না আমার ছেলেকে? কাব্য, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। জি আন্টি, ব্যাগ নিয়ে আসছি। তোমাকে ব্যাগ আনতে হবে না বাবা, তুমি ভেতরে যাও, আমি মায়াকে ডেকে দিচ্ছি, ও ব্যাগ নিয়ে আসবে। আয় মায়া, একটু এদিকে আয় তো মা। মায়ের ডাক শুনে ভেতর থেকে মায়া বলল, হ্যাঁ মা, এই আসছি। হ্যাঁ মা, বলো কেন ডেকেছ? কাব্যের আর তোর আন্টির ব্যাগগুলো ভেতরে নিয়ে যা তো, আর কাব্যকে ওর রুমটাতে নিয়ে যা। ঠিক আছে মা। তারপর মায়া কাব্যের কাছে গেল ব্যাগগুলো নিতে। দিন ব্যাগগুলো, আমার কাছে দিন। আরে না না, তোমাকে নিতে হবে না, আমি নিতে পারবো। আপনি আমার কাছে দিন, আমি নিচ্ছি। এই বলে মায়া কাব্যের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নিল আর কাব্যকে বলল তার সাথে আসতে।
তারপর কাব্য মায়ার সাথে ভেতরে গেল। মায়া কাব্যকে একটা রুমে নিয়ে গেল আর বলল, এইটা আপনার রুম, আপনি এখানে থাকবেন আর ফ্রেশ হয়ে খেতে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসছি। মায়া চলে গেল, কিন্তু কাব্য একটা বিষয় ভেবে যাচ্ছে। বিয়ে বাড়িতে এসেছে, কিন্তু বাড়ির মানুষ ছাড়া আর কোনো লোক নেই কেন? আর থাকবেই বাকি, বিয়ের তো এখনও অনেক দিন বাকি, তাই হয়তো এখনও কেউ আসে নাই। এদিকে কাব্যের মা এসেই তার বান্ধবীর সাথে বসে তাদের ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে আলাপ করছে। শোন রোজি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে হবে, কাব্য যাতে এ ব্যাপারে কিছু জানতে না পারে। কিন্তু এভাবে ওকে না জানিয়ে এইসব করা কি ঠিক হবে? পরে যদি ও বিয়ের সময় বিয়ে না করে তাহলে কি করব? আমার মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আরে এত ভাবিস না তুই, আমি থাকতে কোনো টেনশনে নিস না, আমি সব ম্যানেজ করে নেব। একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তারপরও ওকেও একবার বললে ভালো হতো। পাগল হয়েছিস? ভুলেও এই কাজ করবি না। ওর বাবা আমি অনেক ভেবে এটা করেছি, ও জানলে কিন্তু ওকে কোনোভাবেই আটকে রাখতে পারবি না। দেখ, তুই যা ভালো মনে করিস, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার একটা মাত্র মেয়ে, ওর কোনো কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। তোর মেয়ে কি আমার মেয়ে না? তুই ভাবলি কি করে আমার মেয়েকে আমি কষ্টে রাখবো? তুই কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর সেখানে কাব্য চলে আসে আর বলে, আন্টি, মা বললো আপনার মেয়ের বিয়ে, কিন্তু বাড়িতে তো আর কোনো আয়োজনে নেই। তুমি এসে গেছো, এখন সবই হয়ে যাবে। তার আগে এখন খেয়ে নাও, পরে এই ব্যাপারে কথা বলা যাবে। মায়া, ওদের খেতে দে। হ্যাঁ মা, দিচ্ছি, আপনারা আসুন। দুপুরে খাবার খেয়ে কাব্য তার রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিল। কাব্যের সেদিনটা কোনো রকম কেটে গেল। পরের দিন থেকে মায়াদের বাড়িতে মেহমান আসতে লাগলো, আর বিয়ে বাড়ির মতো করে আয়োজন শুরু করা হলো। পুরো বাড়ি আস্তে আস্তে মেহমান এসে ভরে গেল। আস্তে আস্তে বিয়ের দিনও কাছে চলে আসলো। বিয়ের মাত্র 2 দিন বাকি। তখন কাব্যের বাবা আর ছোট বোনও চলে আসলো। কাব্যের বাবা আসার সময় অনেক শপিং করেও নিয়ে এসেছে। কাব্যের বোন হিমু কাব্যকে দেখে দৌড়ে তার কাছে এসে বলতে লাগলো, কংগ্রেস ভাইয়া। আমাকে কেন কংগ্রেস জানাচ্ছিস? আজ রাতে বুঝতে পারবি কেন শুভেচ্ছা জানালাম। মানে কি এসবের? যা বলার ক্লিয়ার করে বল, নইলে এক চড় মারবো। যা বলার বাবা মা রাতেই তোকে বলবে। এখন আমি যাই, খুব ক্লান্ত, একটু রেস্ট নেই। বাই বাই। হিমু চলে গেল, কিন্তু কাব্য বোকার মতো দাঁড়িয়ে রইল। কী সব বলে গেল হিমু? কাব্য তার কিছুই বুঝতে পারল না। বাবা মা রাতে বলবে কি, এমন কথা যা হিমু জানে কিন্তু কাব্য জানে না। বিয়ে বাড়ি নানান রকম আয়োজনে জমজমাট, গ্রামের বিয়ে বলতে কথা। কিন্তু কাব্যের এসব ভালো লাগে। সে শহরের পার্টি খুব এনজয় করে, কিন্তু গ্রামের এসব কালচার তার ভালো লাগে না। রাতে কাব্য তার রুমে বসে হিমুর কথা ভাবতেছিল। তখন তার বাবা মা তার রুমে আসে। বাবা মাকে দেখে কাব্য ভাবল, তাহলে কি হিমুর কথাই সত্যি? হিমু তো তখন বলেছিল বাবা মা রাতে কিছু বলবে। মা, বাবা, তোমরা এখানে কিছু বলবে নাকি? হ্যাঁ, আসলে তোর বাবা তোকে কিছু বলবে। বলো, কি বলবে? আচ্ছা কাব্য, আমরা যদি তোর কাছে কিছু চাই তুই দিবি? এটা কেমন কথা বাবা? আমার কাছে এমন কি আছে তোমাদের দেওয়ার মতো? আমি তো এখনো তোমাদের কাছ থেকে আমার যা কিছু প্রয়োজন তা নেই। আমি কি দিতে পারি? আমার কাছে তো কিছুই নেই। তোর কাছে যা আছে তার মধ্যে থেকেই চাইবো। তুই দিবি কিনা সেটা বল। ঠিক আছে, বলো কি চাও। আমরা এখানে কেন এসেছি তুই কি সেটা জানিস? কেন জানবো না? আন্টির মেয়ের বিয়ে, তাই আসছি। এখন যদি আমি তোকে বলি বিয়েটা তোর সাথে হচ্ছে, তোর কি কিছু বলার আছে? হোয়াট রাবিশ! বাবা, আমার সাথে বিয়ে হচ্ছে মানে? বাবা কি বলছে সব? তোর বাবা ঠিকই বলেছে, মায়ার সাথে আমরা তোর বিয়ে ঠিক করেছি, আর তাই তোকে এখানে নিয়ে এসেছি। তোরা ছোট থাকতেই আমরা তোদের বিয়ে ঠিক করেছিলাম। মা, আমি এই বিয়ে কিছুতেই করব না। আমি এক্ষুনি ঢাকা চলে যাব। তোমরা আমাকে না জানিয়ে কেন করলে এত কিছু? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? শোন বাবা, মায়া খুব ভালো মেয়ে, ও তোকে অনেক সুখে রাখবে, তুই না করিস না। বাবা, আমাদের তো আন্টির কাছে ছোট করিস না। মা,
তুমি যাই বলো, আমি কিছুতেই এই বিয়ে করব না। গ্রামের একটা অশিক্ষিত মূর্খ মেয়ে আমি কিছুতেই বিয়ে করব না। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। ঠিক আছে, চলে যা। তুই, তোর মা আর আমি সকালে তার বান্ধবীর পায়ে ধরে মাপ চেয়ে নেব। আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাক সব। বাবা, কি বলছো তুমি এসব? তোর বাবা তো ঠিকই বলেছে। তারা তাদের মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল ছিল না। আমি তাদের মেয়েকে আমার ছেলের বউ করার জন্য পাগল হয়েছিলাম। এখন তুই যখন বিয়ে করবি না, তখন আর কি করার আছে? তোর বাবা যেটা বলেছে সেটাই হবে। আর যদি সেটাই হয়, তাহলে আমিও ভুলে যাব আমার কোনো ছেলে আছে। মা, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি। এখন তুই ভেবে দেখ কি করবি। আমরা আর আসবো না তোর কাছে, চলুন। মা, আবার কথা তো শোনো। বাবা। কাব্যের কোনো কথা না শুনেই তার বাবা মা তার রুম থেকে চলে গেল। কাব্য কিছুই ভাবতে পারছে না এখন সে কি করবে। মায়ার ব্যাপারে তেমন কিছু জানেও না, এখনো তার সাথে ভালো করে কখনো কথাও বলেনি। কাব্য তার মাকে খুব ভালো করেই জানে সে এই বিয়ে না করলে সে সত্যি কাব্যকে কখনো মাফ করবে না। কাব্য নিজেও জানে না তার কি করা উচিত। রাত প্রায় 12টা বেজে গেছে। কাব্য তার রুম থেকে বেরিয়ে তার বাবা মায়ের রুমের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো তারা এখনো জেগে আছে। তারা খুবই চিন্তিত। কাব্য তখন বলল, ভেতরে আসবো বাবা? আয়। কাব্য ভেতরে গেল। তার মা নিচের দিকে তাকিয়ে কপালে হাত রেখে বসে আছে। তখন কাব্য বলল, আমি বিয়ে করব। কাব্যের কথা শুনে তার বাবা মা দুজনেই মুখে হাসি ফুটে উঠল। কাব্যের মা কাব্যের দিকে তাকিয়ে বলল, কি বললি? তুই বিয়েতে রাজি? আমি বিয়ে করলে যদি তোমাদের সম্মান রক্ষা হয়, যদি তোমাদের কারো কাছে ছোট হতে না হয়, তাহলে আমি এই বিয়ে করব। আমি জানতাম তুই রাজি হবি। আমি জানি তো আমার ছেলেকে, সে কখনোই তার বাবা মাকে কষ্ট দেবে না। তুই দেখিস বাবা, মায়াকে নিয়ে তুই অনেক সুখী হবি। মায়া খুব ভালো মেয়ে। কাব্য আর কোনো কথা না বলে তার রুমে চলে গেল। তারপর মন খারাপ করে শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। পরের দিন তার গায়ে হলুদ হয়। সবাই অনেক আনন্দ করছে বিয়ে থেকে, কিন্তু কাব্য কিছুতেই খুশি হতে পারছে না এই বিয়েতে। তার কোনো বন্ধু নেই, বান্ধবী নেই। তার কত ইচ্ছে ছিল নিজের বিয়েতে বন্ধুদের সাথে নিয়ে অনেক মজা করবে, অনেক প্ল্যানও করে রেখেছিল। সব শেষ হয়ে গেল। অবশেষে বিয়ের দিন চলে এলো। কাব্যের বাবা আসার সময় কাব্যের বিয়ের শপিং করে নিয়ে আসে। মায়াকে খুব সুন্দর করে বউ সাজানো হয়, কাব্যকে বর। অবশেষে তাদের বিয়েটা হয়ে গেল। সবাই খুব আনন্দ করছে। সবচেয়ে বেশি খুশি হিমু। সে তো নিচেই যাচ্ছে, ভাইয়ের বিয়ে বলে কথা। আনন্দ না করলে কি আর হয়। রাত প্রায় 11টা। কাব্য বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তার মন চাইছে না ভেতরে যেতে, কিন্তু কি আর করার। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে। শেষমেশ কাব্য বাসর ঘরে ঢুকলো। খাটের উপর লম্বা ঘুমটা টেনে বসে আছে মায়া। কাব্য ভিতরে ঢুকে দরজা আটকে খাটের কাছে গেল। তখন মায়া খাট থেকে নেমে কাব্যকে সালাম করার জন্যই যেই পায়ে হাত দিল, কাব্য সাথে সাথে তার পা সরিয়ে নিল। মায়া অবাক চোখে কাব্যের দিকে তাকালো। এ কি, আপনি পা সরিয়ে নিলেন কেন? আপনাকে সালাম করতে হবে তো। বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। মা বলেছে আপনার পা দিন, আমি সালাম করব। আমাকে তোমার সালাম করতে হবে না, ওকে? আর তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। কাব্যের কথা শুনে মায়া একটু অবাক হলো। মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমাদের বিয়ে হলো, আমরা এখন থেকে স্বামী স্ত্রী, আর আজ আমাদের বাসর রাত, আর আপনি বলছেন আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। লিসেন, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানতেও পারবো না, ওকে? কি বলছেন এসব? স্ত্রী হিসেবে মানতে পারবেন না মানে? তাহলে বিয়ে কেন করেছেন? আমি বিয়ে করতে চাইনি, আমাকে ব্ল্যাকমেল করে বাধ্য করা হয়েছে বিয়ে করতে। আমার বাবা মা তোমাকে তার ছেলের জন্য পছন্দ করেছে, আমি না। সো তুমি তাদের ছেলের বউ হতে পারো, আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার পাবে না। বিয়েটা কি মনে করেন আপনি? পুতুল খেলা, একটা মেয়ের সারা জীবনের ব্যাপার, আর আপনি এসব বলছেন? আই সরি, আমার কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, তুমি চাইলে কিছুদিন পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আবার নতুন করে জীবন শুরু করে নিতে পারবো। বাহ,
আজ বিয়ে হতে না হতেই ডিভোর্সের কথা বললেন। ভালোই বললেন। দেখো, তোমার এসব প্যাচাল শোনার মতো সময় আমার নেই। আমি এখন ঘুমাবো। তুমি খাটে ঘুমাও, আমি বারান্দায় ঘুমাচ্ছি। না থাক, আপনি খাটে ঘুমান, আমি বারান্দায় ঘুমাচ্ছি। আপনি ওখানে ঘুমাতে পারবেন না, আপনার কষ্ট হবে। এই বলে মায়া একটা চাদর আর বালিশ নিয়ে বারান্দায় চলে গেল আর কাব্য খাটে ঘুমিয়ে পড়ল। মায়া বারান্দায় বসে অঝরে কাঁদতে লাগলো। আর তার সাথে এমন কেন হলো? মায়া কিছুতেই তার কান্না থামাতে পারছে না। কাব্যের প্রতিটা কথা তার বুকে তীরের মতো বিচ্ছে। কান্না করতে করতে এক সময় মায়া ঘুমিয়ে গেল। খুব সকালে মায়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর মায়ের গত রাতের কথা মনে পড়ে গেল। কাব্যের বলা কথাগুলো এখনো তার কানে বাজে। কি করবে এখন মায়া? মায়ার বাড়িতে এসব জানলে তারা খুব কষ্ট পাবে। কাব্যের পরিবারের সাথে তাদের যে সম্পর্ক তা নষ্ট হয়ে যাবে। কাব্যের মা মায়ার মায়ের কাছে অনেক বড় কথা বলেছে কাব্যকে নিয়ে। এখন এসব শুনলে সে সবার কাছে ছোট হয়ে যাবে। না, মায়া এসব কিছু হতে দেবে না। যেভাবেই হোক কাল রাতের ঘটনা গোপন রাখতে হবে। এসব ভাবছিল, এর মধ্যেই মায়া খেয়াল করলো দরজায় কে যেন ভাবি ভাবি বলে ডাকতেছে। মায়া তাড়াতাড়ি বারান্দা থেকে ঘরে গেল, দেখলো কাব্য দিব্যি ঘুমাচ্ছে। তারপর আবারও ভাবি ডাক শুনে মায়া বলল, কে? ভাবি, আমি হিমু, দরজা খোলো। হ্যাঁ, খুলছি। এই বলে মায়া দরজা খুললো। বাপরে বাপ, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কারো কোনো খবর নাই। আমি তো ভাবলাম কাল রাতে যুদ্ধে দুজনেই শহীদ হয়ে গেছে, তাই সারা শব্দ নাই। হিমুর কথা শুনে মায়া একটু ঘাবড়ে গেল। যুদ্ধ মানে? তাহলে কি হিমু কাল রাতে কাব্য আর মায়ের সব কথা শুনে ফেলেছে? মায়া হিমুকে বলল, যুদ্ধ মানে? যুদ্ধ মানে বুঝো না? বাসরাতে জামাই বউ যে যুদ্ধ করে, আমি সেই যুদ্ধের কথা বলছি। তা যুদ্ধে কে জিতলো, তুমি না ভাইয়া? হিমুর কথা শুনে মায়া একটু কষ্ট লাগলো, কারণ বাসর রাতে সব নারীর স্বামীর সোহাগ পেলেও মায়ার কপালে সে সুখটা হয় নাই। মায়া কষ্ট পেলেও হিমুকে তা বুঝতে না দিয়ে একটু লজ্জা পাওয়ার ভান করে বলল, দেখ কি যে বলো না। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো, মা তোমাদের ডাকছে। কিন্তু তোমার ভাইয়ের তো এখনো ঘুমে ভাঙেনি। না ভাঙলে তুমি ভাঙিয়ে দাও, কিন্তু খুব সাবধান। ভাইয়া খুব সকালে কেউ ঘুম ভাঙালে খুব রেগে যায়। ঠিক আছে, আমি দেখছি ওঠে কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। তারপর হিমু চলে গেলে মায়া কাব্যের কাছে গেল। কাব্য গভীর ঘুমে মগ্ন। কাব্যকে ঘুমন্ত অবস্থায় একদম বাচ্চা বাচ্চা লাগে। মায়া ভাবলো কাব্যকে ডাকবে কিনা, যদি রেগে যায়। তারপর কিছু একটা ভেবে ডাকতে লাগলো, এই যে শুনছেন, এই যে উঠুন, সকাল হয়ে গেছে, নিচে মা ডাকছে। কিন্তু কাব্যের কোনো সারা শব্দ নেই, সে আরামে ঘুমাচ্ছে। মায়া ভাবলো গায়ে হাত দিয়ে জাগাবে, যদি আমি টাচ করায় বেশি রেগে যায়। রাগলে রাগুক, জাগাতে তো হবে। এই ভেবে মায়া কাব্যের গায়ে ঝাঁকি দিয়ে ডাকলো, আর কাব্যের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে কাব্য মায়ের দিকে তাকালো। তখন মায়া বলল, কখন থেকে ডেকে যাচ্ছি আপনাকে, আর আপনি ঘুমিয়ে যাচ্ছেন। এমনিতেই ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় কাব্যের মাথায় রাগ চেপে আছে। তারপর এত সকালে ঘুম থেকে ডেকে তুলল, এখন তো রাগ চরমে উঠে গেছে। কাব্য রাগ নিয়ে মায়াকে বলল, বাট রাবিশ, তোমার সাহস কি করে হয় এত সকালে আমার ঘুম ভাঙানোর? আর আমার গায়ে হাত কেন দিলে তুমি? মায়া নিচের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে আপনার বোন এসে বলে গেছে মা আমাদের নিচে ডাকছে। আমি তাই আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনার ঘুম ভাঙছিল না, তাই গায়ে হাত দিতে হয়েছে। আমি এখন ঘুমাবো। ওকে, মাকে বলো আমি এখন আসতে পারবো না। কাল আমাদের বিয়ে হয়েছে, তাই হয়তো লোকজন আসছে আমাদের দেখতে, এই জন্যই ডাকছে মনে হয়। আমি কাল রাতেই তোমাকে বলেছি আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না। তো তোমার সাথে তোমার স্বামী হয়ে আমি কারো সামনে যাব না। এভাবে বলবেন না প্লিজ। এই গ্রামে আমাদের পরিবারের অনেক সম্মান আছে। এখন যদি তারা জানে যে আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তাহলে ভাববে আমার পরিবার জোর করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে।
আপনাদের সাথে আমাদের পরিবারের সুন্দর সম্পর্কটা ভেঙে যাবে। আমি আপনার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইবো না। আপনি না চাইলে আপনার কাছেও আসবো না। আমাকে না হয় কাছের মেয়ে মনে করে বাড়ির এক কোনায় একটু জায়গা দিবেন, কিন্তু এখানে সবার সামনে আমার আপনার পরিবারকে ছোট করবেন না প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করছি। মায়ার কথার কোনো উত্তর কাব্য দিচ্ছে না। মায়া আবার বলল, আপনার বাবা মা যদি জানেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তাহলে তারা অনেক কষ্ট পাবে। আপনার বাবা মা খুবই ভালো মানুষ, তারা আপনাকে খুব ভালোবাসে। আমি চাই না আমার জন্য তাদের কাছে আপনি খারাপ হন। মন থেকে না হোক, তাদের সামনে না হয় একটু অভিনয় করলেন, যাতে তারা কিছু বুঝতে না পারে। আপনার মা অনেক আশা নিয়ে আমাকে তার ছেলের বউ করেছে, যাতে তাদের বন্ধুত্বের বন্ধন আরো গভীর হয়। এই সম্পর্কটাকে নষ্ট করবেন না প্লিজ। অনেক করুণভাবে মায়া কাব্যকে কথাগুলো বলছে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কিছুক্ষণ ভেবে কাব্য বলল, ঠিক আছে, সবার সামনে আমি তোমাকে স্ত্রী হিসেবে দেখব, কিন্তু তুমি কখনো আমার কাছে আসবে না। ঠিক আছে, আপনি না বললে আমি আপনার কাছে আসবো না। এখন সরো, আমি ফ্রেশ হবো। তারপর কাব্য ফ্রেশ হতে চলে গেল। মায়াও ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে দুজনে নিচে চলে গেল। কাব্যের মা তাদের দেখে বলল, এই তো ওরা এসে গেছে। কাব্য, মায়া, তোমরা তোমাদের লাগেজ গুছিয়ে নিও। সকালে নাস্তা করে আমরা ঢাকায় রওনা দেব। ঠিক আছে মা। মায়ার মা তখন কাব্যকে বলল, বাবা কাব্য, আমার মেয়েটাই আমার সব। তোমার মা তোমরা ছোট থাকতে তোমাদের বিয়ের কথা বলে রেখেছিল, আর কাল সেটা সম্পূর্ণ হলো। আমার মেয়েটা খুব ভালো। তোমার শ্বশুর আমরা কখনো ওকে কোনো কষ্ট পেতে দেই নাই। তুমিও ওকে কোনো কষ্ট দিও না। ও যদি কোনো ভুল করে বুঝিয়ে দিও, ও ঠিক বুঝে যাবে। আর মাঝে মাঝে ওকে নিয়ে একটু ঘুরতে যেও। কাব্যের মা তখন মায়ার মাকে বলল, তুই কোনো চিন্তা করিস না, মায়া আমার কাছে আমার মেয়ে হয়ে থাকবে। ওরা খুব সুখে থাকবে। কাব্য অনেক খেয়াল রাখবে। আর তোর যখন ইচ্ছে হবে চলে আসবি মায়াকে দেখতে। কাব্য কি বলবে বুঝতে পারছে না। তাদের কথা শুনে কেমন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। মায়া তখন তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মায়ার খুব কষ্ট হচ্ছে, কারণ তার বাবা মায়ের চাওয়া পূরণ হবে না হয়তো তার জীবনে। হয়তো সে কখনো তার স্বামীর ভালোবাসাই পাবে না। মায়ার মা তখন মায়াকে বলল, কাঁদছিস কেন? তুই একদম কাঁদবি না। তোর যখন ইচ্ছা হবে চলে আসবি কাব্যকে নিয়ে। আমিও তোর বাবাকে নিয়ে মাঝে মাঝে যাব। তুই অনেক ভাগ্যবতী মা। আমার এই বান্ধবীটা তোকে আমার থেকেও বেশি আদর করবে। আমার কথা মনেও পড়বে না তোর, দেখিস। তোরা মা মেয়ে কি শুরু করলি বলতো? মা, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে কিন্তু। হ্যাঁ, নাস্তা করেই আমরা রওনা হব। আর এখন সবাই নাস্তা করতে আসো। তারপর সবাই নাস্তা করে লাগেজপত্র গুছিয়ে নিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে ঢাকার পথে রওনা হলো। লাগছে। তাহলে চল একটু ঘুরে আসা যাক। চল। তারপর সবাই মিলে ঘুরতে চলে গেল। রাত প্রায় 11টা, কিন্তু কাব্য এখনো বাড়ি ফিরছে না। মায়ার একটু টেনশন হচ্ছে। সেই বিকেলে গেল, আর এখনো কোনো খবর নেই। মায়া না খেয়ে বসে আছে কাব্যের জন্য। সবাই যখন খেতে বসেছিল তখন মায়াকেও খেতে বলেছে, কিন্তু মায়া খায়নি কাব্যের জন্য। টেবিলে বসে এসব ভাবছিল, তখন তার শাশুড়ি মা এসে বলল, মায়া, তুই এখনো না খেয়ে বসে আছিস? রাত কটা বাজে দেখেছিস? মা, উনি তো এখনো আসেনি, তাই বসে আছি। উনি আসলেই একসাথে খাবো। শোনো মেয়ের কথা, তোর কি মনে হয় ও তোর জন্য না খেয়ে আসবে তোর সাথে খাবে বলে? ও যেদিন রাতে বাইরে থাকে সেদিন বাইরে থেকে খেয়ে আসে। তুই খেয়ে নে। আর একটু দেখি না মা, যদি না খেয়ে আসে। তখনই কাব্য বাড়ি ফিরল। কাব্যকে তার মা বলল, কোথায় ছিলি এত রাত পর্যন্ত? মায়া সেই কখন থেকে না খেয়ে তোর জন্য বসে আছে। না খেয়ে বসে আছে মানে? তুমি তো জানো আমি যেদিন রাতে দেরি করে ফিরি সেদিন বাইরে থেকে খেয়ে আসি। আমি ওকে তা বলেছি, কিন্তু ও তা শোনেনি। এখন ওকে খাওয়া তুই। আর তুই শোন, এখন থেকে বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না। বিয়ে করেছিস, বউকে সময় দিবি। এখন না তাহলে বাইরে ঘুরে বেড়াস। না, অনেকদিন পরে বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তাই একটু লেট হলো। এখন থেকে রাতে কোনো আড্ডা নাই। এখন মায়াকে খাবার খাওয়া। তুমি যাও, আমি দেখছি।
তারপর কাব্যের মা চলে গেল। কাব্য মায়ের দিকে তাকিয়ে বলল, এসব কি? হ্যাঁ, এখন খাবি কেন? আমি বলেছি তোমায় আমার জন্য না খেয়ে বসে থাকতে। শোনো, একদম আমার বউ হওয়ার চেষ্টা করবে না। এসব আদি খেতে আমার পছন্দ না। যাও খেয়ে নাও, আর কখনো না খেয়ে আমার জন্য বসে থাকবে না। কাব্যের কথা শুনে মায়ের একটু কষ্ট লাগলো। কাব্য কথাগুলো এভাবে না বললেও পারতো। কাব্য কথাগুলো বলে রুমে চলে গেল। মায়ের মনটা আরো খারাপ হয়ে গেল। মায়া না খেয়ে কিছুক্ষণ বসে থেকে রুমে চলে গেল। কাব্য ঘুমিয়ে গেছে। মায়া একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লো। মায়া কাব্যের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কেন কাব্য তাকে মেনে নিতে পারছে না? সে কি এতটা খারাপ মেয়ে? তার কি কোনো যোগ্যতা নেই তার বউ হবার? আল্লাহ কেন তার কপালে এমন কাউকে দিল? এসব ভাবছে আর তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। একটা সময় মায়াও ঘুমিয়ে পড়ল। সকালে মায়ার ঘুম ভাঙলো, কিন্তু সে তো চোখ মেলে অবাক হয়ে গেল, কারণ সে ঘুমানোর সময় তার কাছে তো তখন চাদর ছিল না। তার গায়ে চাদর কিভাবে আসলো? তাহলে কি রাতে মায়ার ঠান্ডা লাগছিল তাই কাব্য তার গায়ে চাদর দিয়েছে? কাব্য আর মায়া ছাড়া তো তাদের রুমে আর কেউ নেই, তাহলে নিশ্চয়ই কাব্যই দিয়েছে। এসব ভাবতেই কেমন জানি ভালো লাগছে। যাক, একটু হলেও তার জন্য মায়া তার মনে। মায়া কাব্যের দিকে তাকিয়ে দেখলো সে ঘুমাচ্ছে। মায়া চাদরটা কাব্যের গায়ে দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো তার শাশুড়ি মা সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। মায়া তার কাছে গেল। মায়াকে দেখে তার শাশুড়ি মা বলল, কি রে মা, উঠে গেছিস? ঘুম কেমন হলো? এই তো মা, ভালো। মা আপনি যান, আমি নাস্তা তৈরি করছি। না না, তোকে কিছু করতে হবে না। কাব্য উঠেছে ঘুম থেকে? না মা, সে এখনো ঘুমাচ্ছে। রাতে তো দেরি করে আসছে, তাই ডাক দিইনি। শোন, এখন থেকে ওই বাদরটা ঠিক করার দায়িত্ব তোর। একটু চাপে রাখবি, দেখবি ঠিক হয়ে যাবে। হুম, এখন যা, গিয়ে বাদরটার ঘুম ভাঙা। সবাই একসাথে নাস্তা করব। ঠিক আছে মা। তারপর মায়া কাব্যের ঘুম ভাঙানোর জন্য রুমে গেল। কাব্য এখনো ঘুমাচ্ছে। মায়া কাব্যকে ডাকলো। এই যে শুনছেন, এই যে উঠুন, শুনছেন? কিছুক্ষণ এভাবে ডাকার পর কাব্য সাড়া দিল। কি হয়েছে? এভাবে ডাকছো কেন পাগলের মতো? অনেক বেলা হয়েছে তো, আর কত ঘুমাবেন? মা ডাকছে নাস্তা করার জন্য। সবাই বসে আছে আপনার জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হুম, তাড়াতাড়ি আসুন। তারপর মায়া নিচে চলে গেল। কিছুক্ষণ পর কাব্য ফ্রেশ হয়ে নিচে গেল। সবাই নাস্তা করতে বসছে। খাওয়ার এক পর্যায়ে কাব্যের বাবা বলল, কাব্য, কাল সকালে তুমি আর মায়া কক্সবাজার বেড়াতে যাচ্ছ। আমি সব ব্যবস্থা করে রেখেছি, রুমও বুকিং করা আছে। মায়াকে নিয়ে কিছুদিন ঘুরে আসো। বাবা, এখনই এসবের কি দরকার ছিল? মাত্র তো গ্রাম থেকে ঘুরে আসলাম, কিছুদিন পরে না হয় যেতাম। আমি যেটা বলেছি সেটা করো। বিকালে মায়াকে শপিং এ নিয়ে যাবে, ওর যা দরকার সব কিনে দেবে। ঠিক আছে, আপনাদের যা ইচ্ছে। তারপর নাস্তা শেষ করে কাব্য বাইরে গেল। বিকেলে মায়াকে নিয়ে কাব্য শপিংয়ে গেল। শপিং মলে ঢুকে কাব্য মায়াকে বলল, তোমার যা যা প্রয়োজন এখান থেকে নাও। মায়া তার পছন্দ মতো কিছু প্রয়োজনীয় জিনিস নিল। মায়া একটা শার্ট নিয়ে এসে কাব্যকে বলল, দেখুন তো এই শার্টটা কেমন? আপনাকে খুব ভালো লাগবে এটা পরলে। আমি তোমাকে বলেছি আমার জন্য শার্ট চয়েস করতে। এত বেশি বুঝতে যাও কেন তুমি? হ্যাঁ, তোমাকে বলেছি না আমাকে নিয়ে মাথা না ঘামাতে। কাব্যের কথা শুনে মায়া চুপ হয়ে গেল, আর কিছু বলল না। তার খুব খারাপ লাগলো। শপিং শেষ করে মল থেকে বের হতে যাবে, তখন হঠাৎ করে কোথা থেকে যেন সামিরা এসে কাব্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কাব্য, কেমন আছো তুমি? কতদিন পর দেখা। সামিরার এমন কাণ্ড দেখে তো মায়ার ভিতরটা জ্বলে যাচ্ছে। তার স্বামীকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরেছে, এটা দেখে তার কষ্ট আরো বেড়ে গেল। কাব্য তখন সামিরাকে বলল, আরে সাবিরা, কি করছো? ছাড়ো, আমি মেরে ফেলবে নাকি? সরি, আসলে অনেকদিন পরে দেখা হলো তো, তাই একটু আবেগটা বেশি বের হয়ে গেছে। যাই হোক, এখন বলো কি খবর তোমার? এই তো ভালো, তোমার? এই তো ভালো। তা উনি কে? ও না মায়া, আবার এক আন্টির মেয়ে। আমাদের বাড়িতে বেড়াতে এসছে, ওখানে একটু শপিং করতে এসছি।
কাব্যের মুখে এই কথাটা শুনে মায়ের বুকের জ্বালাটা যেন কয়েকশো গুণ বেড়ে গেছে। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল যাতে তারা বুঝতে না পারে। কাব্য সামিরার সাথে আরও কিছুক্ষণ কথা বলার পরে তাকে বিদায় জানালো। তারপর তারাও বাসায় চলে আসলো। রাতে কাব্য শুয়ে শুয়ে ভাবছে কক্সবাজার কিভাবে থাকবে। সে মায়াকে নিয়ে বাবার আদেশ নাও করতে পারছে না। আর এই মেয়েটাও আছে, নিজে না বলবে তা না করে একদম চুপচাপ বসেছিল। কি আর করার, যেতে যখন হবে এত ভেবে কি হবে। তারপর কাব্য ঘুমিয়ে গেল। সকালে তারা কক্সবাজারের জন্য রওনা হলো। আসার সময় কাব্যের মা তাকে বলল, কাব্য, মায়ের খেয়াল রাখিস আর বেশি ভিজবি না, তাহলে শরীর খারাপ হবে। আচ্ছা। মায়ের কাছে ভালোই লাগছে, তার অনেক ইচ্ছে ছিল কক্সবাজার যাওয়ার। আজ তা পূর্ণ হবে। তারা বাসে করে যাবে। বিকেলের দিকে তারা কক্সবাজার পৌঁছে গেল। হোটেলে গিয়ে তাদের রুমে গেল। রুমে গিয়ে মায়া কাব্যকে বলল, দেখো, আমি এখানে তোমার সাথে আসছি শুধু বাবার কথায়। আমরা বাড়িতে যেমন ছিলাম এখানে তেমন থাকবো। তোমার কিছু প্রয়োজন হলে আমায় বলবে, আর আমায় না বলে একা কোথাও যাবে না। এখন রেস্ট নাও, কাল থেকে তোমাকে ঘুরতে নিয়ে যাব। তারপর তারা দুজনেই ফ্রেশ হয়ে রেস্ট করলো। সেদিন আর তারা তেমন কোথাও যায়নি। তাই রাতের খাবার খেয়ে সেদিনের মতো তারা একজন বিছানায় আরেকজন সোফায় শুয়ে পড়ল। পরের দিন সকালে তারা সমুদ্রের পাড়ে গেল। সমুদ্র দেখে মায়া খুশিতে লাফাতে লাগলো। দু হাত ছাড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। মায়ের কাণ্ড দেখে কাব্য একটু অবাক হলো। সমুদ্র দেখে এত খুশি হওয়ার কি আছে? মায়া কাব্যের কাছে এসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমার ইচ্ছে পূরণ করার জন্য। মানে? আসলে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল কক্সবাজার আসার, সমুদ্র দেখার, কিন্তু কখনো আমার ইচ্ছেটা পূরণ হয়নি। কিন্তু আজ আপনার জন্য হলো। আমি জানি আপনি মন থেকে আমাকে নিয়ে এখানে আসেননি, আপনার বাবা বলেছে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে নিয়ে এসেছেন। আমি সেদিন না করতাম এখানে আসার জন্য, কিন্তু আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি সেদিন চুপ ছিলাম। তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আপনি চিন্তা করবেন না, আমি একটুও বিরক্ত করব না। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আমার স্বপ্নটা পূরণ হয়েছে, এতেই আমি অনেক খুশি। মায়ের কথা শুনে কাব্য একটু অবাকই হলো। এখানে আসার যে তার কতটা ইচ্ছে ছিল সেটা তার আনন্দ দেখলেই বোঝা যায়। মায়া একটা অদ্ভুত মেয়ে, অল্প জিনিসেই কত খুশি। কাব্যের কাছে একটু খারাপই লাগছে। সে মায়াকে নিয়ে কি ভেবেছে। মায়ের প্রতি কাব্যের কেমন জানি সেই রাগটা এখন আসে না। মায়ের আনন্দ দেখে কাব্যের কেমন যেন একটু আনন্দ লাগছে। কাব্য মনে মনে ভাবলো, ওর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না। স্ত্রী হিসেবে না হোক, বন্ধুত্ব করা যায় ওর সাথে। মায়া সমুদ্রের পানি ছিটিয়ে আনন্দ করছে আর কাব্য তা দাঁড়িয়ে দেখছে। সকালে অনেক আনন্দ করে দুপুরের দিকে তারা হোটেলে গেল। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে কাব্য বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি হোটেলেই থেকো। আর কিছু প্রয়োজন হলে রিসেপশনের নাম্বারে ফোন দিয়ে তাদের বললে দিয়ে যাবে। কোথায় যাবেন আপনি? আমাকেও নিয়ে যান। আবার একটু কাজ আছে। তুমি কি করবে? তুমি হোটেলে থেকো, আমি চলে আসবো। একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ, আমার কিন্তু একা খুব ভয় লাগে। ঠিক আছে। কাব্য চলে গেল আর মন খারাপ করে হোটেলেই বসে রইল। একা একা ভালো লাগলো না মায়ার, তাই সে ঘুমিয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কাব্যের এখনো কোনো খবর নাই। মায়ার ভয় করতে লাগলো, কাব্য আবার তাকে এখানে রেখে চলে গেল না তো। মায়া ভাবতে লাগলো, যদি সে আমায় ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব? বাড়ি কিভাবে যাব? মায়ের খুব ভয় করছে এখন। প্রায় রাত 8টার দিকে কাব্য হোটেলে আসলো, কিন্তু হোটেলের রিসেপশনের সামনে ভিড় কিসের? এত লোক কেন? কি হয়েছে ভাই, এখানে এত লোক কেন? কি হয়েছে? আরে ভাই আর বলবেন না, একটা মেয়েকে তার হাজবেন্ড রেখে কোথায় যেন গিয়েছে, কিন্তু এখনো ফিরেনি। তাই মেয়েটি এখানে এসে পাগলামি করতেছে। তার হাজবেন্ড নাকি তাকে রেখে চলে গিয়েছে। রিসেপশন থেকে তার হাজবেন্ডের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোন অফ পাচ্ছে। লোকটার কথা শুনে কাব্য বুঝতে পারলো এটা নিশ্চয়ই মায়া। সে তাড়াতাড়ি ভেতরে গেল ভিড় ঠেলে। কাব্য দেখলো তার ধারণাই ঠিক, মায়া খুব কান্না করতেছে আর হোটেলের মেয়ে সার্ভেন্ট তাকে বোঝানোর চেষ্টা করছে।
মায়া তখন কাব্যকে দেখতে পেল আর সাথে সাথে দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমি বলেছি না আপনাকে আমি একা ভয় পাই। আমি ভেবেছি আপনি আমায় ছেড়ে চলে গেছেন। জানেন আমি কত ভয় পেয়েছি। কাব্য কি বলবে বুঝতে পারছে না, কারণ মায়া সত্যি খুব ভয় পেয়ে আছে। খুব কাঁদছে কাব্যকে জড়িয়ে ধরে। এইদিকে মায়ের এই কাণ্ড দেখে হোটেলের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। একজন সার্ভেন্ট বলল, স্যার আপনি ওনাকে চিনেন? অবশ্যই। স্যার আপনি তাকে রেখে কোথায় গিয়েছিলেন? আপনার ফোনও তো off। আসলে আমার একটু কাজ ছিল, তাই সেখানে যেতে হয়েছে, কিন্তু ভাবিনি এত লেট হবে। আর ফোনের চার্জ শেষ, তাই অফ হয়ে গেছে। আপনি জানেন না স্যার, আপনাকে না পেয়ে ম্যাম পাগলের মতো বিহেভ করছিল। আমরা অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারছিলাম না। ম্যাম আপনাকে সত্যিই খুব ভালোবাসে। ইউ আর সো লাকি স্যার। আই এম সো সরি, আমার জন্য আপনাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে ওকে নিয়ে। ওকে স্যার, এখন ম্যামকে নিয়ে রুমে যান। সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। ওকে। মায়া তখন কাব্যকে জড়িয়ে ধরে আছে। তখন কাব্য মায়াকে বলল, মায়া দেখো আমার দিকে, দেখাও। আই এম সরি, আমার ভুল হয়েছে। মায়া কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে কাব্যকে জড়িয়ে ধরে। এখন তো ছাড়ো, আমাদের দিকে সবাই কিভাবে তাকিয়ে আছে। চলো রুমে চলো। তারপর মায়া কাব্যকে ছেড়ে রুমে চলে গেল আর কাব্য রুমে গেল। মায়া অন্যদিকে তাকিয়ে বসে আছে। কাব্যের কাছে খারাপ লাগছে, কারণ মায়া তাকে বলেছিল সে একা ভয় পায়, তারপর সে অনেক দেরি করে এসেছে। তার এটা ঠিক হয়নি। মায়া খুব ভয় পেয়েছে, এখনও তার কান্নার রেশ কাটেনি। কাব্য মায়ের কাছে গিয়ে বসে বলতে লাগলো, মায়া আই এম সরি, প্লিজ মাফ করে দাও আমায়। আমার দেরি করা উচিত হয়নি, প্লিজ আই এম সরি। আমি জানি আপনি ইচ্ছে করে এমন করেছেন যাতে আমি আপনার কাছ থেকে দূরে চলে যাই। আসলে আমি এখানে আসতে না করি নাই, তাই আপনি এমন করছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। আরে এমন কিছু না। আমি কালে চলে যাব, আপনাকে আর কষ্ট দেব না। আমার এখানে আসার স্বপ্ন পূরণ হয়ে গেছে। মায়ের কথা শুনে কাব্যের কাছে খুব খারাপ লাগলো। না, যেভাবে হোক ওর রাগ ভাঙাতে হবে। মেয়েটা মনে হয় তেমন কিছু খায়ও নি। তাই কাব্য রিসিপশনে ফোন করে তাদের রুমে খাবার দিয়ে যেতে বলল। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। কাব্য খাবার নিয়ে মায়ের কাছে গেল। মায়া প্লিজ আমার উপর আর রাগ করো না। আমি সরি বললাম তো, প্লিজ। আপনার উপর আমি কেন রাগ করব? আমি তো আপনার কেউ না। রাগ করলেই কি আর না করলেই কি? প্লিজ খাবারটা খেয়ে নাও। আমার খেতে নেই, আমি খাবো না, আপনি খান। প্লিজ মায়া, আমি কখনো কারো কাছে এভাবে এতবার ক্ষমা চাইনি, তোমার কাছে চাইছি। প্লিজ, আমার কাছে খারাপ লাগছে আজকের ঘটনার জন্য। প্লিজ খেয়ে নাও, প্লিজ। এবার কাব্যের দিকে তাকালো, দেখলো কাব্য তার দিকে খাবার নিয়ে অপরাধীর মতো তাকিয়ে আছে। কাব্য একটু খাবার মায়ের মুখে কাছে এনে ধরে বলল, প্লিজ হা করো, প্লিজ। মায়া এবার হাঁ করে হাঁ করলো আর কাব্য মায়াকে খাওয়াতে লাগলো। মায়া খাচ্ছে আর ভাবছে, এই জন্য এক অন্য কাব্য, তার সামনে আগে যে কাব্য ছিল আর এই কাব্য যেন অনেক ব্যবধান। মায়া কাব্যকে দেখে খুবই অবাক হচ্ছে। কাব্য মায়াকে খাওয়ানো শেষ করে নিজেও খেয়ে নিল। রাতে যখন ঘুমানোর সময় হলো, মায়া একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কাব্য তখন মায়াকে বলল, মায়া তুমি খাটে ঘুমাও, আমি সবাই ঘুমাচ্ছি। না, আমি এখানেই ঠিক আছি, আপনি খাটে যান। আমি বলছি তুমি খাটে ঘুমাও, যাও যাও বলছি। মায়ের কোনো কথা না বলে খাটে চলে গেল। কাব্য সোফায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে কাব্য ভাবতে লাগলো, আমি তো কখনো কারো কাছে ক্ষমা চাইনি, তাহলে মায়ের কাছে কেন আজ এতবার ক্ষমা চাইলাম? মায়া যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমি কেন রাগ করলাম না? মায়াকে নিজের হাতে খাইয়ে দিলাম, কিন্তু এসব কেন করলাম আমি? আমি তো মায়াকে পছন্দ করি না, তাহলে তার জন্য এত কিছু কেন করছি? মায়ের চোখে পানি দেখে আমার কাছে খারাপ কেন লাগে? কাব্য ভাবতে পারছে না কিছু। নিজেকে তার এখন সেই আগের কাব্য মনে হয় না। বিয়ের সময় মায়ের প্রতি তার যে রাগ ছিল, তার কিছুই যেন তার মধ্যে এখন নাই। আস্তে আস্তে কেমন যেন নিজেকে মায়ায় জড়িয়ে ফেলেছে কাব্য। কাব্য মায়ের দিকে তাকালো, মায়া ঘুমিয়ে গেছে। বিয়ের পর থেকে কাব্য একবারও মায়ের দিকে ভালো করে দেখেনি।
মায়ের ঘুমন্ত মুখটা কেমন যেন ভালো লাগছে কাব্যর কাছে। আজকের কান্না করার জন্য চোখ দুটো ফুলো ফুলো লাগছে। কাব্য কি সব ভাবছে সে নিজেও জানে না। মায়ের মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে অন্যদিকে ফিরে কাব্য ঘুমিয়ে গেল। সকালে যখন কাব্যের ঘুম ভাঙল সে তো পুরোই শখ। মায়া লাগেজপত্র গুছিয়ে বসে আছে। কাব্য মায়াকে বলল, কি ব্যাপার, তুমি সকাল সকাল লাগেজ গুছিয়ে বসে আছো যে? আমি বাড়ি যাব, এখানে ভালো লাগছে না আমার। বুঝতে পারছি, কালকের বিষয় নিয়ে এখনো রাগ করে আছো আমার উপর। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। তোমার যেতে হলে তুমি যাও, আমি যাবো না। কেন? আমার ইচ্ছে করছে না যেতে, তাই। ঠিক আছে, থাকেন তাহলে আপনি, আমি একাই যেতে পারবো। মায়ের কথা শুনে কাব্য পাগলের মতো হাসতে শুরু করলো। মায়া তখন বলল, এভাবে পাগলের মতো হাসতেন কেন? তোমার কথা শুনে হাসছি। আমি হাসার মতো কি করলাম এমন? যে মেয়ে কয়েকটা ঘন্টা একা কোথাও থাকতে পারে না, সেখানে একা একা কক্সবাজার থেকে ঢাকা যাবে, এটা শুনে না হেসে পারলাম না। হয়েছে, আর হাসতে হবে না। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর কাব্য ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর কাব্য ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসে আর মায়াকে বলে, চলো। কোথায়? আমি যেখানে যাব সেখানে আসবো আমার সাথে। না, আমি যাব না। তারপর আপনি কোথাও নিয়ে আমাকে ফেলে চলে আসবেন। ওহো, আবার শুরু করলা, বেশি কথা না বলে আসো তো। বলেই কাব্য মায়ের হাত ধরে তাকে নিয়ে হোটেল থেকে বাইরে চলে গেল। তারপর কাব্য এক এক করে মায়াকে কক্সবাজারের সব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাতে লাগলো। মায়া মনে মনে খুব খুশি কাব্যের উপর, কিন্তু কাব্যকে তা বুঝতে দেয় না। কাব্য মায়াকে হিমছড়ির পাহাড় আর ঝর্ণা দেখাতে নিয়ে গেল। মায়া ঝর্ণা দেখে তো মহা খুশি। সে কাব্যকে বলল, আমার কাছে ঝর্ণা খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছে ঝর্ণাতে ভেজাল, একটু ভিজি। কোনো প্রয়োজন নেই ভেজাল, শরীর খারাপ হয়ে পরে জ্বর আসবে। তাহলে একটু ঝর্ণার পানি ধরি প্লিজ। ঠিক আছে চলো। তারপর মায়া ঝর্ণার কাছে গেল আর হাত দিয়ে পানি ছেটাতে লাগলো। মায়ের মনে একটু দুষ্টু বুদ্ধি আসলো। সে এক পর্যায়ে কাব্যের গায়ে পানি ছেটাতে লাগলো। কাব্য খুব নিষেধ করছে মায়াকে, কিন্তু কে শোনে কার কথা। মায়া স্টপ প্লিজ, পানি দিও না, ভিজে যাচ্ছি। ভেজানোর জন্যই তো দিচ্ছি। তাই না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে কাব্য মায়ের কাছে গিয়ে তার দুই হাত ধরে তাকে ঝর্ণার পানিতে ভেজাতে লাগলো। এদিকে মায়াও কাব্যকে টেনে ঝর্ণার নিচে নিয়ে গেল। দুজনেই ভিজে কুপোকাত হতে লাগলো। দুজনে হাতাহাতির এক পর্যায়ে খুব কাছাকাছি চলে গেল। দুজনেরই নিঃশ্বাস ভারী হতে লাগলো। মায়া কাব্যের শরীর পুরো ভিজে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মায়ার চুল থেকে টপ টপ করে পানি তার মুখে পড়ছে। কাব্য মায়ার নেশায় কেমন যেন ডুবে যাচ্ছে। মায়ার কাঁপা কাঁপা ঠোঁট জোড়া যেন কাব্যকে কন্ট্রোললেস করে দিচ্ছে। কাব্য ধীরে ধীরে তার মুখ মায়ের মুখের কাছে নিতে লাগলো। কাব্য মায়ার যত কাছে যাচ্ছে মায়ের নিঃশ্বাস তত দ্রুত হতে লাগলো। মায়া তার চোখ বন্ধ করে নিল। যখন ওই কাব্য তার ঠোঁট জোড়া মায়ের ঠোঁটের সাথে এক করতে যাবে, হঠাৎ তখনই কি যেন ভেবে কাব্য থামে আর মায়াকে ছেড়ে দ্রুত তার কাছ থেকে সরে গেল। কাব্য মায়ের থেকে সরে ভাবতে লাগলো সে কি করতে যাচ্ছিল এসব। কাব্য মায়ের এত কাছে কিভাবে গেল, কি হলো তার? প্রেমে পড়ে গেছে। দুপুরে তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকতেই কাব্যের মা বলল, আরে কাব্য, মায়া, তোরা এসে পড়েছিস? হ্যাঁ মা। কেমন কাটলো কক্সবাজার? ভালো লেগেছে? তোর সব জায়গায় ঘুরেছিস তো? খুব ভালো লেগেছে মা, আর সব জায়গায় ঘুরেছি। ঠিক আছে, তুই উপরে গিয়ে বিশ্রাম কর তাহলে। আর কাব্য, তুই একটু আমার কথা শোন। তারপর মায়া উপরে চলে গেল আর কাব্য তার মায়ের কাছে বসে বলল, বলো কি বলবে? তুই কক্সবাজার থেকে যেদিন আরিয়ানের বাসায় গিয়েছিলি। মায়ের কথা শুনে কাব্য একটু অবাক হলো। মা কি করে জানলো যে সেদিন কাব্য আরিয়ানের বাসায় গিয়েছিল? আরিয়ান কাব্যের খালাতো বোনের হাজবেন্ড। সে কক্সবাজারের পাশেই থাকে। সেদিন কাব্য সেখানেই গিয়েছিল, কিন্তু কাব্য তাকে বলেছিল সে একা এসেছে বন্ধুদের সাথে। যদি মা সেটা জানে তাহলে তাকে সন্দেহ করবে যে সে মায়াকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তুমি কিভাবে জানলে? মায়া তোর সাথে গিয়েছিল? না, আমি একা গিয়েছিলাম।
তুই মায়াকে হোটেলে একা রেখে কেন গিয়েছিলি? ওকে সাথে করে নিয়ে কেন যাসনি? ওহ, আমি বুঝতে পারছি, তুই ওকে আমাদের কথার জন্য বিয়ে করেছিস। ওকে তোর মন থেকে মেনে নিসনি। মা আসলে আসলে কি বল? মাম সরি, আমি মায়াকে তখন বুঝতে পারিনি। তোমার ধারণা ঠিক, আসলে আমি বিয়ের সময় মায়াকে আমার স্ত্রী হিসেবে মানতেই পারিনি। আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরও তোমাদের কিচ্ছু বলেনি, কারণ এটা শুনলে তোমরা আমায় খারাপ ভাবতে। মায়া না বললেও আমি তোদের দেখে সেটা বুঝতে পেরেছিলাম, আর তাই তোদের দুজনকে কাছাকাছি রাখার জন্য তোর বাবাকে বলে তোদের কক্সবাজার পাঠিয়েছিলাম। মা, আমি সেদিন আরিয়ানের বাসায় গিয়েছিলাম, সেদিন আসতে আমার লেট হয়, আর এসে দেখি। তারপর সেদিনের ঘটনা সব কাব্য তার মাকে বলল। সব শুনে কাব্যের মা বলল, ছি কাব্য, আমি ভাবতেও পারিনি তুই এমন একটা কাজ করবি। যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমি ওর মাকে কি বলতাম? মা, আমি বুঝতে পারিনি যে মায়া এতটা ভয় পাবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। মায়া গ্রামে বড় হয়েছে, ওর বাবা মা ওকে কখনো একা রেখে কোথাও যায়নি, আর তুই অচেনা একটা জায়গায় ওকে একা রেখে গিয়েছিলি। আমি না ভাবতেও পারছি না তুই আমার ছেলে। মায়ের কথা শুনে কাব্য অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। না, তুই যখন ওকে স্ত্রী হিসেবে মানিসই না, ওকে আর আমি এই বাড়িতে রাখবো না। কালই আমি ওকে ওর বাবা মার কাছে দিয়ে আসবো আর ক্ষমা চেয়ে আসবো। তার আর দরকার হবে না মা। আমি বিয়ের সময় মায়াকে বুঝতে না পেলেও এই কদিনে ওকে খুব ভালো করে বুঝতে পেরেছি। তুমি ঠিকই বলেছিলে, গ্রামের মেয়ে হলেও মায়া সত্যিই খুব ভালো মেয়ে। ওর সাথে থেকে নিজের মধ্যে এখন আর সে আগের আমি কেন জানি ওকে এখন খুব ভালো লাগে। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। আমি মায়াকে তোর কাছে রাখবো না। প্লিজ মা, আমায় বিশ্বাস করো, আমি মায়াকে সত্যি এখন খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া এখন আর আমার ভালো লাগে না। প্লিজ তুমি আমার থেকে ওকে দূরে নিও না। ওকে নেব বা, কিন্তু একটা শর্ত আছে। বলো, কি শর্ত? আমাকে কথা দিতে হবে তুই আর কখনো মায়াকে কষ্ট দিবি না, ওর সাথে খারাপ ব্যবহার করবি না, সবসময় ওর খেয়াল রাখবি। এই যে আমি তোমাকে যে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কখনো মায়াকে কষ্ট দেব না, খুব ভালোবাসবো ওকে। ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা, একটা কথা বলো তো, আমি যে আরিয়ানের বাসায় গিয়েছিলাম তা তুমি কি করে জানলে? তুই চলে যাওয়ার পর আরিয়ান আমাকে ফোন করে বলে তুই নাকি ওর বাসায় গিয়েছিলি। জিজ্ঞেস করলাম সাথে কেউ ছিল কিনা, কিন্তু ও বলল তুই একাই গিয়েছিলি। ও, এই ব্যাপার? এখন যা ফ্রেশ হয়ে নে। তারপর কাব্য সেখান থেকে রুমের দিকে গেল। রুমে গিয়ে কাব্য মায়াকে রুমে দেখতে পেল না। কাব্য ভাবলো হয়তো মায়া হিমুর কাছে গেছে। কাব্য একটা টাওয়াল নিয়ে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই কাব্য শক, কারণ মায়া গোসল করে বাথরুমে বসে কাপড় চেঞ্জ করছিল। আর তখনই কাব্য বাথরুমে ঢুকে পড়েছে। কাব্য নিজের চোখ বন্ধ করে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে গেল। কাব্য রুমে এসে খাটের উপর বসে পড়ল। কাব্য যেন মাটির পুতুল হয়ে গেছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো সে কি দেখলো। মাত্র ভাবতেই তার শরীর শিহরিত হয়ে উঠেছে। এইদিকে বাথরুমে থাকা মায়াও ভাবতে লাগলো এই মাত্র কি হয়ে গেল। মায়া লজ্জায় একদম লাল হয়ে গেছে। মায়া ভাবতে লাগলো সে এখন কাব্যের সামনে কিভাবে যাবে, লজ্জায় তো সে মরেই যাবে। আবার ভাবলো সে কেন লজ্জা পাবে, অন্য কেউ তো দেখেনি, কাব্য তো তার স্বামী, সে দেখলেই কি। তারপর মায়া কাপড় চেঞ্জ করে বাথরুম থেকে রুমে আসলো, দেখলো কাব্য খাটের উপর বসে আছে। মায়া বের হতে কাব্য বলল, এই যে বাথরুমে কাপড় চেঞ্জ করার সময় যে দরজা লক করতে হয় জানো না? মায়া লজ্জায় কাব্যের দিকে তাকাতে পারছে না, সে মাথা নিচু করে বলল, আমি কি আর জানতাম যে আপনি এই সময় বাথরুমে চলে আসবেন? আর আপনারই উচিত ছিল দরজায় নক করে ঢোকার। আমি কি আর জানতাম তুমি বাথরুমের দরজা খোলা রেখে ভেতরে কাপড় চেঞ্জ করছো? আচ্ছা, একটা কথা বলবো? কি? আপনি কিছু দেখেননি তো? এই না না, আমি কিছু দেখিনি, সত্যি বলছি। দেখলেই কি আর এখন স্বীকার করবেন? আমি সত্যি বলছি কিছু দেখিনি। আর তাছাড়া দেখলে কি, আমি তো তোমার হাজবেন্ড, বাইরের থেকে ওটা, তাই না? কথাটা বলেই কাব্য একটা মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে গেল। কাব্যের কথা শুনে মায়া অনেক অবাক হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কাব্যই কথা বলছে। কথাটা শুনে মায়া এতটা খুশি হলো, খুশিতে সে এখন কি করবে ভাবতেই পারছে না। কাব্য আজ নিজের মুখে বলেছে যে সে তার স্বামী। সে ভাবছে সে স্বপ্ন দেখছে না তো।
মায়া খুশি মনে মুচকে হাসতে হাসতে নিচে চলে গেল। কাব্য বাথরুমে শাওয়ার ছেড়ে ভিজতেছে, তার মনেও যেন আজ আনন্দ বয়ে যাচ্ছে। কেন তার এই আনন্দ সে নিজেও বুঝতে পারছে না। কাব্য মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করছে আর নিজের অজান্তেই হেসে দিচ্ছে। মায়া মুচকি হাসতে হাসতে নিচে যেতেই হিমুর সামনে পড়ল। হিমু মায়াকে বলল, কি ব্যাপার ভাবি, তোমাকে এত খুশি লাগছে যে? হ্যাঁ, আজ আমি খুব খুশি জানো হিমু, আমি এতটা খুশি কখনো হইনি। তা খুশির কারণটা কি জানতে পারি? না, সেটা বলা যাবে না কাউকে। থাক ভাই, বলতে হবে না, তুমি তোমার খুশি নিয়ে। জানো হিমু, আমার না খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। কি ব্যাপার ভাবি, এত খুশি তুমি? ব্যাপার তো কিছু একটা আছে। কি নতুন মেহমান আসছে নাকি আমি ফুফি হব? যাও, বাজেটে কি বলে? হিমুর কথা শুনে লজ্জা পেয়ে মায়া চলে গেল আর হিমু বোকার মতো দাঁড়িয়ে রইল। সন্ধ্যার সময় কাব্য চলে গেল তার বন্ধুদের কাছে। রনি কাব্যকে বলল, কিরে তুই কোথা ছিলি কয়দিন, ফোন ধরিস না কেন? ছিলাম এক জায়গায়, তোদের কেন বলবো? কি ব্যাপার, আজকে কেমন যেন তোকে অন্যরকম লাগছে, ঘটনা কি বলতো? ঘটনা তো কিছু আছে, তবে এখন বলবো না, পরে বলবো, সারপ্রাইজ। আল্লাহ জানে কি সারপ্রাইজ দিস আবার। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। তোর আবার কি গুড নিউজ? কিরে দোস্ত, বিয়ে শাদী করে ফেললি নাকি? আরে না, আমার একটা চাকরি হয়েছে। কি বলিস, সত্যি? হ্যাঁ রে, কাল থেকে জয়েন করব। সালা, চল আজকে তুই খাওয়াবি আমাদের। হ্যাঁ, আজকে আমি তোদের সবাইকে খাওয়াবো, চল। তারপর তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো আর খাবার অর্ডার দিল। তারা সবাই খাচ্ছিল, তখনই হঠাৎ কাব্যের ফোনে কল আসলো। কাব্য ফোনটা বের করে দেখলো তার মা কল দিয়েছে। সে ফোনটা ধরলো। হ্যাঁ মা, বলো। কাব্য, তুই কোথায়? এক্ষুনি বাসায় আয়। কেন মা, কি হয়েছে? মায়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমি তো ডাক্তার আঙ্কেলকে ফোন করেছি, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। দোস্ত, আম সরি, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তোরা খা, আমি যাই। কিন্তু হঠাৎ করে এত জরুরি বাড়ি যাবি, কি হয়েছে? তোদের সব পরে বলবো, এখন আমি যাই। কিন্তু খাবারটা শেষ করে যা। সময় নেই রে, আসি। তারপর কাব্য তাড়াতাড়ি বাড়ি চলে গেল। গিয়ে দেখলো মায়া শুয়ে আছে আর ডাক্তার আঙ্কেল তাকে দেখছে। মা আর হিমু পাশে দাঁড়িয়ে আছে। কাব্য বলল, আঙ্কেল, কি হয়েছে ওর? তেমন কিছু না, জ্বর আসছে একটু আর শরীর দুর্বল, তাই সেন্সলেস হয়ে গেছে। তবে হ্যাঁ, জ্বর সামান্য হলেও এর জন্য সমস্যা। কিন্তু কেন? আসলে আমাদের মাঝে সবার শারীরিক কন্ডিশন এক নয়। অনেকের ক্ষেত্রে সামান্য অসুস্থতায় মারাত্মক রূপ নেয়, ওর ক্ষেত্রেও তাই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাই সামান্য জ্বরেই ওর এমন অবস্থা হয়েছে। তাহলে আঙ্কেল এখন কি করব? আপাতত আমি যে ওষুধ দিয়ে গেলাম সেগুলো খাওয়ালে একটু স্বাভাবিক হবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা করি রাতের মধ্যে সেন্স চলে আসবে। কাব্য, তুমি এক কাজ করবা, ওকে বড় কোনো হাসপাতালে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবে, তাহলেই ওর সব সমস্যা বুঝতে পারবে। আর হ্যাঁ, ওর কিন্তু ভালো খেয়াল রাখতে হবে। আশা করছি তেমন জটিল কোনো সমস্যা নেই, তারপরও বড় ডাক্তার দেখাবে। ঠিক আছে আঙ্কেল, ও একটু সুস্থ হলেই আমি ওকে বড় ডক্টরের কাছে নিয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে আসি। তারপর ডাক্তার চলে গেল। কাব্যের মা কাব্যকে বলল, আমরা সবাই বসে গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করেই মায়া সেন্সলেস হয়ে পড়ে। তারপর আমি আর হিমু ওকে রুমে নিয়ে যাই। মা, মায়া ঠিক হয়ে যাবে তো? আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছি। ওর কিছু হয়ে গেলে আমিও মরে যাবো মা। কি বলছিস এসব পাগলের মতো? মায়ের কিচ্ছু হবে না, তোর আঙ্কেলকে আমি বলবো। শুনলি না, সব ঠিক হয়ে যাবে, তুই একদম টেনশন করবি না। তাই যেন হয়। তুই মায়ের কাছে থাক, আমরা যাই। তারপর কাব্যের মা আর হিমু চলে গেল। কাব্য মায়ের কাছে গিয়ে বসলো। তারপর মায়ের একটা হাত তার হাতের মধ্যে নিয়ে কাব্য বলতে লাগলো, জানো মায়া, মানুষের মনটা বড়ই অদ্ভুত, কখন কি অবস্থা থাকে কেউ জানে না। এই আমাকেই দেখো, যখন তুমি একটু ভালোবাসার জন্য আমার কাছে আসছিলা, আমি তখন তোমায় দূরে সরিয়ে দিয়েছিলাম। আর আজ যখন আমি নিজে তোমায় ভালোবাসতে আসলাম, তখন সৃষ্টিকর্তা তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে।
কাব্যের চোখ দুটো ভিজে আসছে। এই প্রথম কার জন্য কাব্যের চোখে পানি ঝরছে। কাব্য আবার বলতে লাগলো, প্লিজ মায়া, আমার থেকে দূরে যেও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। এখনো অনেক ভালোবাসা দেওয়া নেওয়া বাকি দুজনের। প্লিজ আমায় কখনো একা করো না। মায়ের হাত ধরে অজরে কাঁদছে কাব্য, আর এসব কথা বলে যাচ্ছে। মায়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে মায়ের মাথার পাশে বসে ঘুমিয়ে যায় কাব্য। মধ্যরাতে সেন্স আসে মায়ের, ধীরে ধীরে চোখ খুলল সে। মা ভালো করে তাকাতে পারছে না, তার কাছে খুবই খারাপ লাগছে। মায়া খেয়াল করলো তার ডান হাত কারো হাতের মধ্যে বন্দি। মায়া আস্তে করে তার ডান দিকে মাথাটা একটু ঘুরিয়ে দেখলো কাব্য তার হাতের মধ্যে মায়ের হাত নিয়ে খাটের সাথে হেলে ঘুমিয়ে আছে। মায়া ভাবছে কাব্য এভাবে ওর হাত ধরে কেন বসে আছে, আর মায়ার রুমেই কখন আসলো? সে তো নিচে সবার সাথে বসেছিল। সন্ধ্যা থেকে মায়ের হঠাৎ করে শরীর খারাপ লাগছিল, তাই নিচে সবার সাথে সে বসে গল্প করছিল। তারপর কি হয়েছে তার মনে নেই। মায়ের খুব মাথা ব্যথা করছে, কিন্তু কাব্য তার ধরে রেখেছে, সেটার জন্য ভালো লাগছে। মায়াও তার হাত দিয়ে কাব্যের হাত শক্ত করে ধরলো। মায়া বুঝতে পারছে তার বাথরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু একা যাওয়ার মতো শক্তি মায়ের এখন নেই, কিন্তু যেতে তো হবেই। মায়া একা ওঠার চেষ্টা করলো, কিন্তু পারলো না। মায়া আবারও চেষ্টা করলো, কিন্তু সে পারেনি। তবে এবার কাব্যের ঘুম ভেঙে গেল। কাব্য চোখ খুলে মায়ের দিকে তাকালো, দেখলো মায়ের সেন্স আসছে। কাব্য মায়ের সেন্স আসছে দেখে খুব খুশি হলো আর বলল, মায়া, তোমার সেন্স আসছে, তুমি চোখ খুলেছ। আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। মায়া আস্তে আস্তে কাব্যকে বলল, আমাকে একটু সাহায্য করবেন? বলো কি করতে হবে। আমার বাথরুমে যেতে হবে, কিন্তু আমি একা উঠতে পারছি না। আমাকে একটু বাথরুমে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তোমায়। তারপর কাব্য মায়াকে ধরে বাথরুমে নিয়ে গেল। বাথরুমে যাওয়ার পর কাব্য মায়াকে বলল, আমি বাইরে যাচ্ছি, তোমার হলে আমায় ডাক দেবে। ঠিক আছে। তারপর কাব্য বাইরে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর মায়া কাব্যকে ডাকে, আর কাব্য মায়াকে বাথরুম থেকে রুমে নিয়ে আসে। মায়া বলল, আমার খুব মাথা ব্যথা করছে। দাঁড়াও, আমি ওষুধ এনে দিচ্ছি। আমার এ ব্যথা ওষুধে কমবে না। কেন? আমি জানি না, আগেও মাঝে মাঝে এমন হতো। ওষুধ খেতাম, কোনো লাভ হতো না। তাহলে? খুব বেশি ব্যথা হলে মাথায় বালিশ চেপে রাখতাম, মাঝে মাঝে তো সেন্সলেসই হয়ে যেতাম। মায়ের কথা শুনে কাব্যের একটু চিন্তা হতে লাগলো। এটা আবার কি ধরনের ব্যথা যা ওষুধেও কমে না? একটা কথা বলবো, কিছু মনে না করলে? বলো। আমি আপনার কোলে একটু মাথা রাখবো? আমার মাথা ব্যথা হলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। মা তখন মাথায় হাত বুলিয়ে দিত আর আমি ঘুমিয়ে যেতাম। ঠিক আছে, তুমি আমার কোলে মাথা রেখে আমি তোমার মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। তারপর মায়া কাব্যের কোলে মাথা রেখে শুয়ে পড়ল, আর কাব্য মায়ের মাথায় হাত দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে দিতে লাগলো। কাব্য মায়াকে বলল, মায়া, তোমার এই সমস্যা কবে থেকে? আমি জানি না, কিন্তু মাঝে মাঝে মাথা ব্যথা হয়। তুমি ডক্টর দেখাও এটার জন্য কখনো? বাবা একবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু তেমন কোনো লাভ হয় নাই। পরে নিতে চেয়েছিল, কিন্তু আমি আর যাইনি। কেন যাওনি? আমি জানি গিয়ে কোনো লাভ হবে না, হয়তো এটা কখনোই ভালোই হবে না। বলছে তোমার ভালো হবে না। আমি আপনাকে খুব বিরক্ত করি, তাই না? আমাকে বিয়ে করে আপনি খুশি হননি? চিন্তা করবেন না, হয়তো খুব তাড়াতাড়ি আপনিও মুক্তি পেয়ে যাবেন, তখন আর আমাকে সহ্য করতে হবে না। মায়ার কথা শুনে কাব্যের খারাপ লাগলো। মায়াকে কি এখনো বুঝতে পারে নাই যে কাব্য তাকে ভালোবেসে ফেলেছে? কাব্য মায়াকে বলল, আর একটা কথা যদি উল্টাপাল্টা কথা বলো না, তাহলে কিন্তু আমি তোমায় এখন মারবো। আমার আপনাকে একটা কথা বলতে ইচ্ছে হয় সব সময়, কিন্তু ভয়ে বলতে পারি না। আমার এখনো খুব ইচ্ছে করছে বলতে, যদি না বলি মরেই যাই, তাহলে আর মরার পরেও আক্ষেপ থেকে যাবে। তুমি নির্ভয়ে বলতে পারো আমায়। না থাক, আজ বলবো না। কেন? আমি চাই না আপনি নতুন করে আমার উপর রাগ করেন, তবে একটা সময় বলবো, সেদিন রাগ করলেও আমি সেটা দেখতে পারবো না, কারণ আমি তো সেদিন আপনার থেকে অনেক দূরে থাকবো, তাই রাগ হলেও কিছু হবে না।
আবার সেই কথা? থাক, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি চুপচাপ ঘুমো। এখন একটা কথা বলবো না, তাহলে কিন্তু আমি রাগ করব। ঠিক আছে, আর কথা বলবো না, আমার ঘুম আসছে, আমি ঘুমাই। আর আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। কাব্য মনে মনে ভাবলো, একটা মানুষ কি করে এতটা ভালো আর সুন্দর হয়? গ্রামের মেয়েগুলো কি এমনই হয়? তার মেয়ে বন্ধুগুলো আর মায়ার মধ্যে অনেক ব্যবধান আছে। মায়ার ব্যবহার, আচরণ সবই তাদের থেকে ভিন্ন। মায়ার নম্রতা, সরলতা সবই যেন কাব্যের মন কেড়ে নেয়। কাব্য মায়াকে হারাতে চায় না। যেভাবেই হোক সে মায়াকে তার কাছে রাখবে। মায়াকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, দরকার হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবে, তবুও মায়ের কিছু হতে দিবে না। মায়া ঘুমিয়ে গেছে। মায়া ভরা ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে কাব্য। মায়ার মাথায় হাত বুলাতে বুলাতে কাব্যও ঘুমিয়ে গেল। সকালে কাব্যের আগে মায়ের ঘুম ভাঙল। মায়া দেখলো সে কাব্যের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর কাব্য তার মাথায় হাত রেখে খাটের সাথে হেলে ঘুমিয়ে আছে। রাতের থেকে মায়া এখন একটু সুস্থ। মায়া উঠে বাথরুমে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর কাব্যের ঘুম ভাঙল। সে মায়াকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে লাগলো। কাব্য মায়াকে ডাকতে লাগলো। মায়া বাথরুম থেকে শুনতে পাচ্ছে যে কাব্য তাকে ডাকছে। মায়া বাথরুমের দরজা দিয়ে বলল, কি হয়েছে? আমি এখানে। তুমি বাথরুমে গিয়েছো, আমায় ডাকলে না? তুমি একা কেন গেছো? তুমি তো অসুস্থ, যদি পড়ে যেতে। কাল রাতে আমার জন্য আপনি ঘুমাতে পারেননি, তাই আপনাকে জাগাইনি। আর তাছাড়া আমি এখন সুস্থ আছি, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে রুমে বসো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। এখানে আনতে হবে না, আমি নিচে গিয়ে সবার সাথে খাবো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো তাহলে। আপনিও আসুন, ফ্রেশ হয়ে নেন, দুজন একসাথেই যাব। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে কাব্য আর মায়া নিচে আসলো। কাব্যের মা তাদের দেখে বলল, তোরা এসেছিস? আমি তো ভাবছিলাম তোদের খাবার নিয়ে ওপরে যাব। মায়া, তোর এখন কেমন লাগছে মা? এখন ভালো লাগছে মা। কাব্য, তুই আজকে বিকালে মায়াকে নিয়ে ডক্টরের কাছে যাবি, ওকে দেখিয়ে আসবি। তুমি না বললেও আমি যেতাম। আমি তোর আন্টিকেও ফোন করে দিয়েছি, তারাও বিকেলে চলে আসবে। মা, বাবা মাকে কেন বললেন? তারা তো এখন টেনশনে মরেই যাবে। আমি বলেছি তোর একটু শরীর খারাপ, তুই তাদের দেখতে যাচ্ছিস, তাই আসতে বলছি। তারপর তারা সকালের নাস্তা করে রুমে চলে গেল। তুমি রেস্ট করো, বিকেলে আমরা ডক্টরের কাছে যাব। আমি যাব না ডাক্তারের কাছে। আমি তোমার অনুমতি চাইনি, শুধু বলে দিলাম। কিন্তু কোনো কিন্তু নয়, এখন রেস্ট করো। বিকেলে কাব্য তার বাবার কথা মতো মায়াকে নিয়ে একটা বড় হাসপাতালে গেল। তারা ডাক্তার ফুচকা ভালো হয় না, পরে পেট খারাপ হবে। হলে হোক, আমি এখানেই খাবো। এই নেন মা আপনার ফুচকা। দিন, টক ঝাল বেশি দিয়েছেন তো? হ্যাঁ মা, দিচ্ছি, খাইয়ে দেন, আপনি লাগলে আরো দিন। মায়া একটা ফুচকা মুখে নিয়ে চোখ বন্ধ করে খেতে লাগলো আর বলল, চাচা, অনেক মজা হয়েছে। মায়া ফুচকা খাচ্ছে আর কাব্য তার দিকে তাকিয়ে তাকিয়ে তার খাওয়া দেখছে। মায়া তখন কাব্যকে বলল, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? খাবেন আপনি? হ্যাঁ করেন। মায়া কাব্যের মুখের কাছে একটা ফুচকা ধরল। কাব্য রাস্তার পাশে ফুচকা পছন্দ করে না, কিন্তু মায়া যখন তার মুখের কাছে ফুচকা ধরল তখন সে না করলো না, খেয়ে নিল। কারণ মায়া ভালোবেসে তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, এটা না বলার সাধ্য তার নেই। কিন্তু কাব্য বুঝতে পারলো ফুচকাটা খুব ঝাল হয়েছে। কাব্য তেমন ঝাল সহ্য করতে পারে না। কাব্যের পুরো মুখ ঝালে জ্বলতে লাগলো, কিন্তু তবুও কাব্য তা প্রকাশ করতে পারছে না, কারণ মায়া বুঝতে পারলে কষ্ট পাবে। ঝালে কাব্যের চোখে পানি চলে আসছে। কাব্য তার মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, মায়া, তুমি ফুচকা খেয়ে আসো, আমি গাড়িতে বসছি। বলেই কাব্য তাড়াতাড়ি গাড়ির কাছে চলে আসলো আর পানির বোতল খুঁজতে লাগলো, কিন্তু গাড়িতেও কোনো পানি নেই, আর পানির দোকান সেখানেও মায়া আছে। কাব্য দাঁড়িয়ে ঝালে শোষাতে লাগলো। হঠাৎ করে কেউ তার কাঁধে হাত রাখলো। কাব্য পেছনে তাকালো, দেখলো মায়া তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলছে, এই নিন, পানি খান। না না, আমি ঠিক আছি, পানি লাগবে না। ঝালে আপনার পুরো মুখ লাল হয়ে আছে। আমি জানি আপনার খুব ঝাল লাগছে, কিন্তু আপনি আমাকে বলছেন না, এটা ঠিক না। এই নিন,
তাড়াতাড়ি পানি খান। কাব্য আর কিছু না বলে মায়ের থেকে বোতল নিয়ে পানি খেতে লাগলো। আই এম সরি, আমি জানতাম না যে আপনি ঝাল খেতে পারেন না। প্লিজ আমায় মাফ করে দিন। আরে কি বলছো এসব তুমি? কেন মাপ চাইছো? আমার কোনো ঝাল লাগেনি, আমি ঠিক আছি। আপনি খুব মিথ্যে বলতে শিখেছেন। মা বলেছে আপনি কখনো মিথ্যে বলেন না, আর কখনো মিথ্যে কথা বলবেন না। তোমার মুখে হাসি ফোটাতে একটা কেন, আমি এখন 1000টা মিথ্যাও বলতে পারবো। হয়েছে, এখন বাসায় চলেন, ভালো লাগছে না আমার কাছে। হ্যাঁ চলো। তারপর তারা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখলো মায়ের বাবা মা আসছে। মায়াকে দেখে তার মা কান্না করে দিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মায়া, তোর কি হয়েছে মা? তুই অসুস্থ শুনে পাগলের মতো ছুটে চলে আসছি। আমার কিছু হয় নাই মা, আমি ঠিক আছি। দেখো কাব্য বাবা, ডাক্তার কি বলেছে? আমার মেয়ের কিছু হয় নাই তো? আন্টি, ডক্টর একটা টেস্ট দিয়েছিল, সেটা করিয়েছি। কাল সেটা রিপোর্ট নিয়ে আমাকে ডক্টরের কাছে যেতে বলেছে। কাল রিপোর্ট দেখার পর বলতে পারবে মায়ের কি সমস্যা। কাল তুমি গিয়ে ওর রিপোর্ট দেখিয়ে আসবে বাবা। জি আন্টি। মা, তোমরা আসছো কখন? বিকেলে আসছি। এসে শুনলাম কাব্য তোকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। এখন মাকে পেয়েছিস, এখন তো আর আমায় দরকার নাই, তাই না? এসব কি বলো মা? আমার কাছে তোমরা দুজনেই সমান। তা তো দেখলামই, মাকে দেখেই জড়িয়ে ধরলি, আর আমার সাথে কথাই বললি না। ভুল হয়ে গেছে মা, এই যে কান ধরছি। থাক মা, আর কান ধরতে হবে না। তোর বাইরে থেকে এসেছিস, এখন খেয়ে ঘুমিয়ে পড়। আমি খাবো না মা, বাইরে থেকে ফুসকে খেয়ে আসছি। তাহলে গিয়ে ঘুমিয়ে পড়। কাব্য, তুই খাবি তো, নাকি তুইও ফুসকে খেয়ে আসছিস? না মা, আমিও এখন খাবো না, ভালো লাগছে না। সে কি, আপনি তো কিছুই খাননি, আপনি খেয়ে নিন। না, ভালো লাগছে না। বলেই কাব্য রুমে গিয়ে শুয়ে পড়ল। কাল মায়ের রিপোর্ট নিয়ে যাবে। কাব্য মনে মনে দোয়া করছে রিপোর্ট যেন খারাপ কিছু না আসে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল কাব্য। পরের দিন সন্ধ্যার সময় মায়ের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেল কাব্য। রিপোর্ট দেখে ডাক্তার চুপ, কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য তখন ডাক্তারকে বলল, স্যার কি দেখলেন? রিপোর্টে কোনো সমস্যা নেই তো? আমি আপনাকে কাল একা কেন আসতে বলেছিলাম, আপনি হয়তো তা বুঝতে পারেননি। জি না স্যার, কেন বলেছিলেন? দেখুন, এমন কিছু সমস্যা আছে যেগুলো পেশেন্টের সামনে বলা যায় না। কি হয়েছে স্যার? আপনি এই কথা কেন বলছেন স্যার? মায়া ঠিক আছে তো? দেখুন, কাল যখন আপনার স্ত্রী আমাকে তার সমস্যার কথা বলেছিল, তখনই আমি কিছুটা বুঝতে পেরেছি। তাই রিপোর্ট নিয়ে আমি আপনাকে একা আসতে বলেছি, যাতে আপনার স্ত্রী আমার কথাগুলো শুনে আঘাত না পায়। স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, দয়া করে বলুন কি হয়েছে আমার স্ত্রীর। আপনার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে, আর সেটা এখন খুবই মারাত্মক পর্যায়ে আছে। ডাক্তারের কথা শুনে কাব্য একদম স্তব্ধ হয়ে গেছে। তার পায়ের নিচে যেন মাটি সরে গেছে। তার বুকের মাঝে যেন এক অজানা ব্যথার ঝড় বয়ে যাচ্ছে। সে ডাক্তারকে বলল, স্যার কি বলছেন আপনি এসব? মায়ের ব্রেন টিউমার? হ্যাঁ, আর এটা অনেক আগে থেকেই, কিন্তু সে বুঝতে পারিনি, তাই চিকিৎসা করা হয়নি। তাই এটা ধীরে ধীরে অনেক বড় আর মারাত্মক রূপ নিয়েছে এখন। স্যার, আপনার কথা ভুল হচ্ছে। আপনি রিপোর্টটা ভালো করে দেখেন। মায়ের এসব কিছুই হয়নি স্যার। মিস্টার কাব্য, আমি বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু আই এম সরি, এটাই সত্যি রিপোর্ট। আর আপনার স্ত্রী হেলথ কন্ডিশন এটাই বলছে। ব্রেনের টিউমারের কারণে তার মাথায় মাঝে মাঝে প্রচণ্ড পেইন হয় এবং মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। এটা যখন ছোট ছিল তখন এসব সমস্যা কম হতো, বাট এখন এটা খুবই ডেঞ্জারাস অবস্থায় চলে গেছে, তাই সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। ডাক্তারের কথা শুনে কাব্য কিছু ভাবতে পারছে না, কি করবে সে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, একটা সময় আপনার স্ত্রীর সমস্যার এমন এক পর্যায়ে চলে যাবে, তার কষ্ট দেখে তার আশেপাশে থাকা মানুষগুলো আটকে উঠবে। স্যার, এখন কি করতে হবে তাই বলেন। যেভাবে হোক মায়াকে সুস্থ করতেই হবে। আই এম সরি মিস্টার কাব্য, আর এখন কিছু করার নেই। আপনার স্ত্রীর টিউমারটা খুবই বড় হয়ে গেছে, তাই এটা অপারেশন সম্ভব নয়। প্লিজ স্যার, এভাবে বলবেন না। স্যার, যত টাকা লাগে আমি দেব, তো তবুও মায়াকে আপনি সুস্থ করে দিন। মিস্টার কাব্য, টাকা দিয়ে সবসময় কিছু হয় না, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রীর সময় খুবই কম, আমাদের কিছু করার নেই। এখন আপনার স্ত্রী অপারেশন করলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম, এটা রিস্কি হয়ে যাবে। প্লিজ স্যার, আমি শুনেছি ডক্টররা চাইলে সবই পারে, আল্লাহর পরে ডক্টরাই পারে একটা প্রাণ বাঁচিয়ে তুলতে। প্লিজ স্যার, আমি আমার স্ত্রীকে হারাতে চাই না। আমরা দুজন এখনো ভালো করে একসাথে একটা দিনও কাটাতে পারিনি। আমার প্রতি দয়া করুন স্যার, প্লিজ।
আমি বুঝতে পারছি আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন, কিন্তু আপনি এটা কেন বুঝতে পারছেন না? আপনি যা চাইছেন তা এখনো প্রায় অসম্ভব। স্যার, আল্লাহ চাইলে সবই সম্ভব, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। দরকার হলে বিদেশ থেকে ডক্টর আনুন, তবুও মায়াকে বাঁচান স্যার। যত টাকা লাগে আমি দেবো স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, আপনি এখন বাসায় যান। আমি অন্যান্য ডাক্তারদের সাথে কথা বলে দেখি কিছু করা যায় কিনা, তারপর আপনাকে জানাবো, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না আপনাকে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আপনি সবার সাথে কথা বলে আমাকে একটু জানান স্যার। বাট স্যার, একটু ইমার্জেন্সি করবেন। সেটা আপনাকে বলতে হবে না, আপনি যান। তারপর কাব্য ডাক্তারের রুম থেকে চলে আসলো। কাব্য নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না। মায়া তাকে ছেড়ে চলে যাবে, এটা কাব্য সহ্য করতে পারবে না। যে করেই হোক মায়াকে বাঁচাবে কাব্য। ডাক্তারের সাথে কথা বলে বাড়ির দিকে যেতে লাগলো কাব্য। ডাক্তারের বলা কথাগুলো তার মাথায় ঘুরছে শুধু। সারা পথ এসব ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেল কাব্য। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছে। মা আর হিমুর সাথে মিলে খুব হাসাহাসি করছে মায়া। মায়ের দিকে তাকিয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কাব্যের। কারণ এই হাসিটা যদি কখনো হারিয়ে যায় তাহলে কি হবে কাব্যের? কিভাবে সামলাবে সে নিজেকে? চোখ মুছে সবার কাছে গেল কাব্য, কিন্তু তার মুখটা খুবই মলিন। কিরে, ডাক্তারের রিপোর্ট দেখিয়েছিস? কি বললো ডাক্তার? কাব্য কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? কি বলছে ডাক্তার রিপোর্টে? কাব্য তখন বলল, হিমু, তুই মায়াকে নিয়ে তোর রুমে যা একটু। কিন্তু কেন ভাইয়া? আমি যেটা বলেছি সেটা কর। ঠিক আছে ভাবি, চলো। তারপর মায়া হিমুর সাথে তার রুমে চলে গেল। আর কাব্যর মা কাব্যকে বলল, কি হলো তোর? ওদের রুমে পাঠিয়ে দিলি কেন? আর ডাক্তার কি বলছে সেটা বল। কি হয়েছে মায়ার? মায়ের মা তখন বলল, হ্যাঁ বাবা বলো, ডাক্তার কি বললো? মায়ের কি সমস্যা? কাব্য কোনো কথা না বলে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার মা কিছু বুঝতে না পেরে বলল, কাব্য কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ডাক্তার কি বলেছে বল আমাদের। মা, ডক্টর বলেছে মায়ের নাকি ব্রেন টিউমার হয়েছে। ও নাকি বেশি দিন বাঁচবে না। মা বেশি দিন বাঁচবে না। কাব্যের কথা শুনে কাব্যের মা স্তব্ধ হয়ে গেল। আর মায়ের মা ফ্লোরে ধপাস করে বসে পড়ল। এদিকে কাব্য তার মাকে জড়িয়ে ধরে খুব কান্না করতেছে। মায়ের মাও কাঁদতেছে। কাব্যের মা তখন কাব্যকে বলল, তুই কি বলছিস এসব? আমাদের মায়ের ব্রেন টিউমার হয়েছে? না না, এটা কি করে হয়? তোর কথা ভুল হচ্ছে বাবা। না মা, এটাই সত্যি। মায়া আমাদের মাথায় কিছুদিনের জন্য আছে। মা, মায়াকে ছাড়া কিভাবে থাকবো? আমি মরে যাবো মা। কাঁদিস না বাবা, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কিচ্ছু হবে না। ওকে আমরা বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো, দরকার হলে বিদেশ নিয়ে যাব। তুই এভাবে ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর, আল্লাহর ওপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দিবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। তাই হবে বাবা। এবার চোখ মুছ আর ডাক্তারের সাথে ভালোভাবে কথা বল, কি করা যায়। বলছি, ডক্টর বলেছে আমাকে দ্রুত জানাবে। ঠিক আছে, এখন রুমে যা, ফ্রেশ হ। তারপর কাব্য তার রুমে গেল। রাতে মায়া কাব্যকে বলল, আপনি তখন আমাকে পাঠিয়ে দিলেন কেন? এমনি মায়ের সাথে কথা বলবো তাই। আপনি না বললেও আমি জানি কেন আপনি আমাকে তখন ওখান থেকে পাঠিয়ে দিয়েছেন। কি জানো তুমি? এই যে আমার রিপোর্ট ভালো আসে নাই, আমার বড় ধরনের কোনো সমস্যা আছে, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। বলেছে তোমারে কিচ্ছু হয়নি, তোমার রিপোর্ট ভালো আসছে। ডক্টর বলেছে তেমন কোনো সমস্যা নেই। আমি না আপনাকে বলেছি আমার সাথে মিথ্যা কথা বলবেন না, তারপরও বলছেন। কে বলছে আমি মিথ্যে বলেছি? আপনার চোখ, আমি আপনার চোখ দেখে মনের কথা বুঝতে পারি। এখন কোনটা সত্যি বলেন আর কোনটা মিথ্যা? হয়েছে, তোমাকে আর বুঝতে হবে না। এখন যাও, ঘুমাও। কিছু মনে না করলে একটা কথা বলবো? কি? মরে তো যাবো, যে কটা দিন বেঁচে আছি আপনি আমার সাথে ঘুমাবেন। আমার না খুব ইচ্ছে করে আপনার কোলে মাথা রেখে ঘুমাতে। সেদিন মাথায় ব্যথা হলেও আপনার কোলে মাথা রেখে শুয়ে কেমন জানি মনে একটা শান্তি পেয়েছিলাম, যেটা আমার মায়ের কাছেও পাইনি আমি কখনো। মায়ের কথা শুনে কাব্যের চোখে পানি চলে আসছে, কিন্তু সে মায়াকে বুঝতে না দিয়ে সাথে সাথে সেটা আড়াল করে বলল, ঠিক আছে শুতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি সত্য? তুমি আমাকে কথা দাও যে আর কখনো মরার কথা বলবে না। ঠিক আছে, বলবো না। এবার তাড়াতাড়ি আসুন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর কাব্য খাটে গিয়ে বসলো আর মায়া সেদিনের মতো তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাব্য মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, মায়া যদি কাব্যের চোখ দেখে মনের কথা বুঝতে পারে তাহলে কি সেটা বোঝে না কাব্য এখন তাকে কতটা ভালোবাসে। কাব্য চায় সারা জীবন এভাবে তার কোলে মাথা রেখে শুয়ে থাকবে মায়া, যেভাবেই হোক সে মায়াকে ভালো করে তুলবেই। পরের দিন বিকেলে কাব্যকে সে ডাক্তার ফোন দিল। মিস্টার কাব্য, আমি অন্যান্য ডাক্তারদের সাথে আপনার স্ত্রীর ব্যাপারে কথা বলেছি। দেখুন, আমরা অপারেশন করব, বাট আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনার স্ত্রী বেঁচে যাবে। তবে হ্যাঁ, যদি আল্লাহ চায় তো সে ভালোও হতে পারে। এখন সেটা আপনার ব্যাপার। স্যার, আমার আল্লাহর উপর বিশ্বাস আছে আর আমার মন বলছে আমার স্ত্রী ভালো হয়ে যাবে স্যার। আপনারা অপারেশনের ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে পরে অপারেশনের ডেট জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার। তারপর কাব্য ডাক্তারের সাথে কথা বলে তার মা আর মায়ের কাছে এই ব্যাপারে কথা বলল। মা, কিছু বলবে বাবা? এইমাত্র ডক্টর সাহেব ফোন দিয়েছিলেন। কি বললো ডাক্তার? তারা বলেছেন মায়ের অপারেশন করবেন। কি বলিস? অপারেশন করলে মায়া ঠিক হয়ে যাবে তো বাবা? আন্টি, তারা এই ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারবেন না। মায়ের ঠিকও হয়ে যেতে পারে, আবার কি বাবা? আবার আমাদের ছেড়েও চলে যেতে পারে। না, তাহলে এই অপারেশন আমি করতে দেব না। আন্টি, অপারেশন না হলে আমরা মায়াকে বাঁচাতে পারবো না। ডক্টর বলেছেন অপারেশন হলে মায়া বেঁচেও যেতে পারে। আর যদি মায়া বেঁচে না যায়? মানুষের বাঁচা মরা আল্লাহর হাতে, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। আমার বিশ্বাস অপারেশন করলে মায়া ঠিক হয়ে যাবে। প্লিজ আন্টি, আপনি আর না করবেন না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু আমার মায়ের কিছু হলে আমি মরে যাব বাবা। মায়ের কিচ্ছু হবে না আন্টি, আর যদি কিছু হয় তাহলে মায়ের সাথে তার কাব্যও চলে যাবে। কথাটা বলেই কাব্য চোখের পানি ফেলতে ফেলতে বাইরে চলে গেল। কাব্যের যে কতটা কষ্ট হচ্ছে তা সে কাউকে বোঝাতে পারবে না। মন খারাপ নিয়ে একটা বেঞ্চে বসে আছে কাব্য, আর তখনই কোথা থেকে যেন তার বন্ধুরা চলে আসলো। কাব্যকে দেখে রনি বলল, কিরে তুই একা একা এখানে বসে আছিস কেন? সেই যে, তারপর আর কোনো খবর নাই। তোর কি হয়েছে বলতো? কাব্য মন খারাপ করে চুপচাপ বসে আছে, কিছু বলছে না। কি দোস্ত, কিছু বলছিস না যে? কি হয়েছে, তোর মন খারাপ কেন? দোস্ত, আমি মনে হয় আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবো দোস্ত। প্রিয় মানুষ মানে কার কথা বলছিস তুই? মা আমার স্ত্রী। তোর স্ত্রী মানে? তুই বিয়ে করলি কবে, আর আমাদের কিছু জানাসনি কেন? কাব্য কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। কিরে কথা বলছিস না কেন? তারপর কাব্য তার বন্ধুদের কাছে সবকিছু বলল। বিয়ে থেকে এই পর্যন্ত যা হয়েছে সব শুনে তার বন্ধু রনি বলল, বলছিস না কেন? তোর কথা শুনে বুঝতে পারছি না এখন তোর সাথে কি করা উচিত। না জানিয়ে বিয়ে করছিস, তার জন্য রাগ করবো নাকি তোর বউর সমস্যার কথা বলবো, তোকে সান্ত্বনা দেব? আরে তুই থাম তো কাব্য, শোন, তুই চিন্তা করিস না। এখন এইসব রোগ স্বাভাবিক রোগের মতো হয়ে গেছে। দেখবি অপারেশন করলে তোর বউ একদম সুস্থ হয়ে যাবে। সাহেব ঠিক বলেছে কাব্য, তুই ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় দোস্ত। এখন চল একটু ঘুরে আসি, তোর মনটা ভালো হয়ে যাবে। আরে তোরা যা, আমার ইচ্ছে করছে না যেতে। আরে চল তো আমাদের সাথে, গেলেই ভালো লাগবে। তারপর কাব্যের বন্ধুরা কাব্যকে জোর করে তাদের সাথে নিয়ে গেল। রাতে কাব্য বাড়ি ফিরল। মায়া তাকে বলল, কোথায় ছিলেন আপনি? বিকেল থেকে কোনো খবর নাই? একটু বাইরে ছিলাম। কেন? না, এমনি ভালো লাগছিল না তো, তাই ভাবছিলাম আপনার সাথে বিকেলের সাথে বসে গল্প করতাম। ও, কিছু মনে না করলে চলুন না, এখন যাই, আমার খুব ইচ্ছে করতেছে সাথে যেতে এখন। ঠিক আছে চলো। তারপর কাব্য আর মায়া দুজনে ছাদে গেল। ছাদে মায়া দোলনাতে বসে দোল খেতে লাগলো আর বলতে লাগলো, জানেন, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীর সাথে প্রতিদিন রাতে সাথে বসে গল্প করব, আমি আর কাঁধে মাথা রেখে চাঁদ দেখব। কিন্তু ম্যাডাম, চাঁদ তো প্রতি রাতে ওঠে না।
প্রিয় মানুষটার সাথে থাকলে প্রতি রাতে চাঁদনি রাত মনে হয়। তা আর কি ইচ্ছে আছে আপনার? আরো কত কি, কিন্তু সবার সব ইচ্ছে কি আর চাইলেই পূরণ হয়? মায়ার এই কথাটা শুনে কাব্যের কাছে একটু খারাপ লাগলো, কারণ কাব্য স্বামী হিসেবে মায়ের কোনো ইচ্ছে পূরণ করেনি। সে তো এখনো মায়াকে বলেও নি যে সে মায়াকে ভালোবাসে, তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। কাব্য মায়ের বিপরীত দিকে মুখ করে তার থেকে একটু দূরে সরিয়ে বলতে লাগলো, জানো মায়া, আমরা মাঝে মাঝে না বুঝে অনেক ভুল করে ফেলি। আমি জীবনে যাই কিছু করেছি, কখনো আমার মনে হয়নি যে আমি ভুল করেছি। যখন যেটা মনে চেয়েছে করেছি, কেউ বাধাও দেয়নি। আমার কখনো মনেই হয়নি যে আমি ভুল করেছি, কিন্তু আজ আমার কেন যেন মনে হচ্ছে আমি ভুল করেছি। ভুল করেছি তোমায় বুঝতে না পেরে, ভুল করেছি তোমায় কষ্ট দিয়ে, ভুল করেছি তোমায় এতদিন স্ত্রী অধিকার না দিয়ে। কিন্তু আমি আমার সেই ভুলটাকে শুধরে নিতে চাই। আমি এখন তোমায় যে কথা বলবো তুমি তো তা বিশ্বাস করতে পারবে না, কিন্তু তবুও আমি আজ বলবো। মায়া, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। মায়া, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তোমার তোমার সব ইচ্ছে আমি পূরণ করবো। মায়া, আমি বলেই কাব্য মায়ের দিকে তাকালো আর দেখলো দোলনার উপর কাত হয়ে পড়ে আসছে মায়া। কাব্য দৌড়ে মায়ের কাছে গেল আর মায়ের মাথাটা নিজের কোলে নিয়ে বলতে লাগলো, মায়া, কি হয়েছে তোমার? মায়া, চোখ খোলো, তাকাও আমার দিকে। মায়া, দেখো দেখো, আমার দিকে দেখো। আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তোমার কিছু হলে তো আমিও মরে যাবো। মায়া, মায়া। মায়াকে অনেক ডাকলো কাব্য, কিন্তু মায়ের চোখ খুলছে না। কাব্য তাড়াতাড়ি মায়াকে কোলে নিয়ে নিচে এসে তার মাকে ডাকলো। তার মা এসে মায়াকে এভাবে কাব্যের কোলে দেখে বলল, কাব্য, কি হয়েছে মায়ার? মা, জানি না, সেদিনের মতো সেন্সলেস হয়ে গেছে। মা, ওকে হসপিটালে নিতে হবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চল, আমি তোর বাবাকে ফোন করে দিচ্ছি, সে হাসপাতালে চলে আসবে। কাব্য ডাক্তারের সাথে কথা বলতে গেল। ডাক্তারের কাছে যেতেই সে বলল, ও আপনি এসেছেন, আমি আপনার কাছেই যাব ভাবছিলাম। আপনার যেতে হবে না স্যার, আমি চলে আসছি আপনার কাছে। শুনুন, গতকাল যে ডাক্তারের কথা বলেছিলাম আপনাকে, সে আজ সকালে ঢাকায় পৌঁছেছে। কাল সকালে আপনার স্ত্রীর অপারেশন হবে। ওকে স্যার, আপনি ব্যবস্থা করুন। আপনার স্ত্রীর এখন কি অবস্থা? চেঞ্জ আসছে তো? জি স্যার, সকালে আসছে। ওকে, আপনি যান, আমি তাহলে অপারেশন ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার। তারপর কাব্য ডাক্তার রুম থেকে মায়ের কাছে গেল। কাব্য তার মাকে বলল, মা, ডক্টর সাহেব বলেছে কাল সকালে মায়ের অপারেশন হবে। অপারেশন? কিসের অপারেশন? তেমন কিছু না মা, ছোট্ট একটা অপারেশন হবে, তারপর তুই সুস্থ হয়ে যাবি। না মা, আমি কোনো অপারেশন করব না, আমার খুব ভয় লাগে। আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকবো না। এ কথা বলিস না মা, অপারেশন না করলে তুই সুস্থ হবি কিভাবে? কাল অপারেশনটা হয়ে গেলেই আমরা তোকে বাড়ি নিয়ে যাব। আমার সুস্থ হতে হবে না, তবু আমি অপারেশন করব না। মায়া প্লিজ, আমার কথা শোনো, এমন করো না। দেখো, তুমি না কাল আমাকে বলেছো তোমার অনেক ইচ্ছে আছে, যদি অপারেশন না করো তাহলে তুমি সুস্থ হবে না। আর সুস্থ না হলে তোমার ইচ্ছে পূরণ হবে কি করে? তুমি যখন সুস্থ হবে তখন আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। সত্যি বলছেন? সত্যি। ঠিক আছে, তাহলে আমি অপারেশন করব। কাব্য সেদিন মায়ের অপারেশনের সব ব্যবস্থা করে ফেলেছে। রাতে মায়া কাব্যের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। কাব্যের চোখে কোনো ঘুম নেই। সকাল হলেই মায়ের অপারেশন। কি হবে অপারেশনের পর? সুস্থ হয়ে যাবে তো মায়া, নাকি হারিয়ে ফেলবে কাব্য তার মায়াকে? এরকম হাজারো চিন্তা ঘুমাতে দেয় না কাব্যকে। ভালো লাগছে না কাব্যের কাছে। যতই সময় যাচ্ছে তার ভয় ততই বেড়ে যাচ্ছে। মায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে কাব্য। কালকের পর থেকে এই মায়াবী ঘুমন্ত মুখটা কাব্য আর দেখতে পাবে কিনা তা জানে না কাব্য। মনে মনে সে একটাই দোয়া করে যাচ্ছে, আল্লাহ যেন মায়াকে তার কাছ থেকে নিয়ে না যায়। সকালে কয়েকজন নার্স এসেছে মায়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। অপারেশনের সব প্রস্তুতি হয়ে গেছে, শুধু মায়াকে নিয়ে যাওয়া বাকি। মায়া সবাইকে ভালো করে দেখে নিচ্ছে, শুধু একটা মুখই দেখছে না, সেটা কাব্য। কাব্য রুমের বাইরে দাঁড়িয়ে আছে মায়াকে নিয়ে যাওয়ার সময়, যদি সে নিজেকে সামলাতে না পারে তাই। মায়া তখন বলল, মা, সবাইকে এখানে দেখছি, কিন্তু সে কোথায়? তাকে তো দেখছি না। হিমু দেখ তো কাব্য কোথায়? ছেলেটা কি বুঝি না, মায়াকে এখন থিয়েটারে নেবে, অথচ ও যেন কোথায় গিয়েছে।
আমি দেখছি মা। ভাইয়া কোথায়? হিমু কাব্যকে খুঁজতে রুমের বাইরে গেল। দেখলো কাব্য এক কোনায় মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। হিমু গিয়ে কাব্যকে বলল, ভাইয়া তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে এসেছে। ভাবি তোকে খুঁজছে, তোকে না দেখে সে অপারেশন থিয়েটারে যাবে না। হিমুর কথা শুনে কাব্য তাড়াতাড়ি চোখ মুছে মায়ার কাছে গেল। কাব্যকে দেখে মায়া কাব্যের সামনে এসে বলল, কই ছিলেন আপনি? এই তো তোমার কাছেই ছিলাম, বাইরে। আমাকে অপারেশনের জন্য নিয়ে যেতে এসেছে। আপনার মনে আছে সেদিন রাতে আমি আপনাকে বলেছিলাম যে আমি সবসময় আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলতে পারি না। মনে আছে। সে কথাটা আমি আজ আপনাকে বলবো। বলো। একটু পরে আমার অপারেশন। আমি জানি না আমি বেঁচে ফিরবো কিনা। যদি আমার মনের কথাটা আপনাকে না বলেই মরে যাই, তাহলে হয়তো মরেও আমি শান্তি পাবো না। কথাটা বলে মায়া একটু থামলো। তারপর মায়া আবার বলতে লাগলো, আমি আপনাকে খুব ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে, যখন থেকে শুনেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি অনেক আগে থেকে জানতাম যে আমার বিয়ে আপনার সাথে হবে। আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর আপনার সাথে সুন্দর একটা সংসার করার। কিন্তু আপনি বাসর রাতে যখন আমাকে বলেছিলেন আপনি আপনার বাবা মায়ের কথার কারণে আমাকে বিয়ে করেছেন, মন থেকে নয়, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি সবসময় আপনার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, আপনাকে বলতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম যে কতটা ভালোবাসি আপনাকে, কিন্তু কখনো পারিনি। ভয়, যদি আপনি আমার উপর রাগ করেন। আজ ভয় নেই, কারণ হয়তো আমি আর আপনার কাছে ফিরতে পারবো না, আর আপনি আমার উপরে রাগও করতে পারবেন না। তাই বলে দিলাম, আমি যদি আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। মায়ার কথা শুনে কাব্য আর নিজেকে সামলাতে পারল না। সে সাথে সাথে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমিও তোমাকে খুব ভালোবাসি মায়া। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মায়া। তোমার কিচ্ছু হবে না মায়া, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। মায়াও শক্ত করে জড়িয়ে ধরলো কাব্যকে। বিশ্বাস করেন, আমার খুব ইচ্ছে ছিল আপনার মুখে এই কথাটা শুনতে। এখন আমি মরে গেলেও আমার কোনো কষ্ট থাকবে না, কিন্তু এখন আমার খুব ইচ্ছে করছে আপনার সাথে বাঁচতে। কাব্য মায়ার কান্না দেখে তাদের আশেপাশে সবার চোখে পানি পড়তে লাগলো। তখন একটা নার্স বলল, স্যার, ম্যামকে এখন নিয়ে যেতে হবে, অপারেশনের দেরি হয়ে যাচ্ছে। কাব্য মায়াকে ছেড়ে মায়ের মুখটা তার দুই হাত দিয়ে ধরে বলতে লাগলো, তুমি একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না আমার। তুমি একদম সুস্থ হয়ে যাবে। আমি সব সময় তোমার কাছে থাকবো, তোমায় রেখে কোথাও যাব না। তারপর সবার থেকে দোয়া নিয়ে মায়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। কাব্য ডাক্তারকে অনেক অনুরোধ করেছিল তাকে অপারেশন থিয়েটারে থাকতে দিতে, কিন্তু ডাক্তার দেয়নি। অপারেশন থিয়েটারে অপারেশন চলছে মায়ার। বাইরে সবাই দোয়া করছে তার জন্য। মায়ার মা নামাজ পড়ে মোনাজাতে কাঁদতেছে। কাব্যের বুকের ভিতর অস্থিরতা বেড়েই যাচ্ছে। কাব্যের বন্ধুরা সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। প্রায় 4 ঘন্টা অপারেশনের পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। কাব্য ডাক্তারের কাছে এসে জিজ্ঞেস করলো, স্যার কি হয়েছে? সব ঠিক আছে তো? মায়া সুস্থ আছে তো? দেখুন, আপনার স্ত্রীর যে অবস্থা ছিল সেটা আসলে খুবই খারাপ। এরকম কন্ডিশনে রোগীর বেঁচে থাকার চান্স খুবই কম। তারপরও আমরা আমাদের সব রকম চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। আপনারা তার জন্য দোয়া করুন। আগামী 72 ঘন্টার মধ্যে যদি তার চেঞ্জ আসে তাহলে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু যদি না আসে তাহলে আর কিছু করার থাকবে না। আমরা তাকে আইসিইউতে শিফট করেছি। ডাক্তারের কথা শুনে কাব্য হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। তার পুরো দুনিয়া ঘুরতে লাগলো। ধীরে ধীরে তার চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। এক সময় সে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। প্রায় 10 ঘন্টা পর কাব্যের সেন্স আসে। সে দেখলো সে হাসপাতালে একটা বেডে শুয়ে আছে। তার পাশে তার মা বসে আছে। কাব্যের সেন্স আসছে দেখে তার মা বলতে লাগলো, কাব্য বাবা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই? বাবা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মায়া কেমন আছে? ও কি সুস্থ আছে? আমি মায়ের কাছে যাব। কাব্যের মা কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। মা বলো, আমার মায়া কেমন আছে? কাব্যের মা কাব্যের কথার কোনো উত্তর দিচ্ছে না। বেডের সাথে মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে অঝরে। কাব্যের মায়ের কান্না দেখে কাব্যের মনে অজানা ভয় আসতে লাগলো। তবে কি মায়া কাব্যকে ছেড়ে চলে গেছে? কাব্য তার মাকে ধরে অসহায়ের মতো বলতে লাগলো, মা
ও মা, বলো না মায়া কেমন আছে? আমার মায়া ঠিক আছে তো? আমাকে মায়ের কাছে যেতে হবে। বাবা কাব্য, মায়ের এখনো সেন্স আসে নাই, ডাক্তারও কিছু বলছে না। আমি তোকে কি বলবো বাবা? মা মা মায়ের কাছে যাবো, আবার যেতে দাও। না বাবা, তুই যাস না। তুই মায়াকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারবি না। মায়াকে দেখতে না পেলে যে এখন আমি মরে যাবো। মা আমার যেতে দাও প্লিজ। ঠিক আছে, তুই যা, দেখ তোর মায়াকে। তারপর কাব্য সেখান থেকে আইসিইউ এর কাছে গেল। আইসিইউ এর দরজার সামনে দাঁড়িয়ে আছে কাব্য। ভিতরে যাবে তখনই একটা নার্স কাব্যকে বলল, স্যার আপনি কোথায় যাচ্ছেন? কেন? ভিতরে মায়াকে দেখতে। সরি স্যার, আপনি ভিতরে ঢুকতে পারবেন না। বড় স্যারের নিষেধ আছে, কেউ এখন ভিতরে ঢুকতে পারবে না। প্লিজ আপু, আমাকে যেতে দিন, আমার মায়াকে আমাকে দেখতে দিন। স্যার আপনি বোঝার চেষ্টা করুন, আপনি ভেতরে গেলে পেশেন্টের আরো সমস্যা হবে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তখনই ডাক্তার সেখানে আসলো। কি হয়েছে এখানে? দেখুন না স্যার, আমি এতবার নিষেধ করছি কিন্তু আমার কোনো কথাই শুনছে না, উনি ভিতরে যেতে চাইছে। স্যার প্লিজ আমাকে আমার স্ত্রীর কাছে যেতে দিন, আমি ওর কাছে গেলে ও সুস্থ হয়ে যাবে। প্লিজ স্যার আমাকে যেতে দিন। দেখুন মিস্টার কাব্য, আইসিইউর ভেতরে সাধারণ মানুষ ঢোকা নিষেধ, এতে পেশেন্টের আরও সমস্যা হয়। স্যার আমি ওর কাছে থাকলে ওর কোনো সমস্যা হবে না। প্লিজ স্যার আমাকে ওর কাছে যেতে দিন, আমি আপনার কাছে হাত জোর করছি স্যার, প্লিজ। ওকে, আপনি যান, বাট খেয়াল রাখবেন যাতে পেশেন্টের কোনো ডিস্টার্ব না হয়। নার্স ওনাকে যেতে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তারপর কাব্য আইসিইউ এর ভিতরে গেল। আইসিইউ এর বেডে শুয়ে আছে মায়া, মুখে অক্সিজেনের মাস্ক লাগানো, হাতে স্যালাইনের পাইপ। নিঃশ্বাস ছাড়া আর কিছুই চলছে না তার, যেন একটা মৃত্যু লাশকে শুয়ে রাখা হয়েছে। মায়াকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছে কাব্যের। তার ভেতরটা কেউ যেন দুমড়ে মুচড়ে ফেলছে। কাব্য ধীরে ধীরে মায়ের কাছে গেল। তার হাতের কাছে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। কাব্য মায়ের একটা হাত ধরে তার কপালের সাথে ধরে কান্না করতে শুরু করলো। কাব্যের চোখের পানিতে মায়ের হাত ভিজে গেছে। একটা সময় কাব্য তার কান্না থামিয়ে তার চোখ মুছল। কাব্য মায়ের হাতটা তার হাতের মুঠোয় নিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি চুপ কেন? আমার উপর খুব অভিমান তোমার, তাই না? থাকবেই তো। ছোটবেলা থেকে যাকে এতটা ভালোবেসছো তার কখনো একটু ভালোবাসা পাওনি। কি করে পাবে? সে তো কাউকে ভালোই বাসতে জানে না, কাউকে বোঝার মতো মনই তো তার নেই। প্লিজ একটাবার ফিরে এসো, কথা দিচ্ছি এতটা ভালোবাসবো, এতদিন সব ভালোবাসা পুষিয়ে দেবো, তোমার সব আবদার পূরণ করবো আমি। তবু একটা বার ফিরে এসো। তুমি ছাড়া বড্ড শূন্য লাগে নিজেকে। প্লিজ মায়া, প্লিজ আবার একা করে চেয়েও না, ফিরে এসো তোমার কাব্যের কাছে। মায়ার হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলো কাব্য। মায়ার হাতটা হাতের মধ্যে নিয়ে নিজের মাথাটা তার পাশে বেডের সাথে মিশিয়ে ফিরে এসো মায়া বলতে বলতে একটা সময় সেভাবেই ঘুমিয়ে গেল কাব্য। রাত প্রায় ভোর। মায়ার হাতের আঙ্গুল নড়ে উঠল, চোখের পাতা নড়ছে মায়ার, পায়ের আঙ্গুলও একটা একটা নড়তে লাগলো। ধীরে ধীরে চোখ খুলতে লাগলো মায়া। চোখ খুলে ধীরে ধীরে তাকালো মায়া। এখনো ভালোভাবে কিছু দেখতে পারছে না মায়া। ও স্পষ্টভাবে দেখতে পেল কেউ একজন তার হাতের কাছে মাথা রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না কে। ধীরে ধীরে ক্লিয়ারভাবে দেখতে পেল মায়া। এবার আর তার বুঝতে বাকি রইল না তার হাতের কাছে কে রয়েছে। মায়া তার হাতটা আস্তে আস্তে কাব্যের হাতের উপর আনলো আর হালকাভাবে চেপে ধরলো। হাতের উপর কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল কাব্যের। কাব্য মাথাটা তুলে হাতের দিকে তাকালো। হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কাব্য দেখলো মায়া তার হাত ধরে আছে। কাব্য যেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কাব্য মায়ার দিকে তাকালো, দেখলো ছলছল দুটো চোখ তাকিয়েছে তার দিকে। কাব্যের মুখটা দেখে মায়ার চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। কাব্যের চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। কাব্য মায়ের সেন্স আসা দেখে এতটা খুশি হয়েছে যে সে কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। খুশিতে তার দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কাব্য বলল,
আমার মায়ের সেন্স আসছে। আল্লাহ, আল্লাহ তুমি মহান, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ। আমার মায়াকে তুমি আমার বুকে ফিরিয়ে দিয়েছো। মায়া, তুমি একটু ওয়েট করো, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। কাব্য ডাক্তারকে ডেকে আনার জন্য যাবে, কিন্তু পারল না। মায়া তার হাত চেপে ধরল। কাব্য মায়ের দিকে তাকালো, দেখলো মায়া আস্তে আস্তে মাথা নেড়ে তাকে না করছে যেতে। মায়া কাব্যকে ইশারা করে তার কাছে ডাকলো। কাব্য তার মাথাটা মায়ের মুখের কাছে নিল। মায়া তার অক্সিজেন মাস্কটা খুলে ফেলল আর খুব আস্তে আস্তে বলল, আপনি আজ আমায় একা রেখে চলে যেতে চাইছেন? আপনি কি আমায় একটুও ভালোবাসেন না? আপনি জানেন না আমি আপনাকে ছাড়া একা থাকতে পারি না? মায়ার কথা শুনে কাব্য কি করবে বুঝতে পারছে না, হাসবে না কাঁদবে খুশিতে। কাব্য হেসে দিল, কিন্তু তার চোখ থেকে পানি ঝরছে। কাব্য মায়ার কপালে আর দুই গালে দুটো চুমু দিল। তারপর তার মায়ার কপালের সাথে তার কপালটা মিলিয়ে কাঁদতে কাঁদতে বলল, এই পাগলি, কোথায় যাবো আমি তোমায় ছেড়ে? তোমায় ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না। মায়া কাব্য দুজনেরই চোখ থেকে অশ্রু ঝরছে, তবে এটা দুঃখের নয়, সুখের। কাব্য তার মাথাটা উঠিয়ে বলল, মায়া, তুমি একটু ওয়েট করো, আমি ডক্টরকে ডেকে আনছি। আপনি শুধু আমার কাছে থাকুন, আমি এমনি ভালো হয়ে যাব। আমি সব সময় তোমার কাছে আছি, জাস্ট একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। তারপর কাব্য দৌড়ে ডাক্তারের কাছে গেল। তারপর ডাক্তারকে বলল মায়ের সেন্স আসছে। ডাক্তার তাড়াতাড়ি মায়ের কাছে আসলো, দেখলো সত্যি মায়ের সেন্স আসছে। ডাক্তার মায়ের বিপি পালস সব চেক করে দেখলো সবকিছু নর্মাল আছে। ডাক্তার তখন বলল, থ্যাংক গড, আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। আপনার স্ত্রী খুবই লাকি, আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। যদি বলতে হয়, আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে উনি বেঁচে উঠবে। সবই আল্লাহর দয়া স্যার, আমি আপনার কাছেও কৃতজ্ঞ স্যার। আপনি অপারেশন না করলে হয়তো এত কিছু সম্ভবই হতো না। আর কি বলেন এসব? একটা ডাক্তার হিসেবে এটা আমার দায়িত্ব। আপনার স্ত্রীর অপারেশনের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমার লাইফে সবচেয়ে ক্রিটিক্যাল অপারেশন ছিল এটা। এখন আমি তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেব, সে এখন ঘুমাবে। তার ঘুম ভাঙার পর তাকে বেডে শিফট করা হবে। স্যার, আমি কি ওর কাছে থাকতে পারবো এখন? সারা রাত যখন ছিলেন এখনো থাকেন। তারপর মায়াকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেল। মায়াও ঘুমিয়ে গেল। কাব্যের আজ জীবনের সবচেয়ে আনন্দের দিন মনে হচ্ছে। মায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আনন্দে হেসে দেয় কাব্য। ইচ্ছে করছে মায়াকে জড়িয়ে ধরে রাখতে, কিন্তু মায়া এখন অসুস্থ, তাই সে চাইলেও এখন তা পারবে না। মায়ার কপালে আরেকটা চুমু দিয়ে রুমের এক পাশেই দেওয়ালে হেলে বসে পড়ল কাব্য। সকাল 10টার দিকে মায়ের ঘুম ভাঙলে তাকে বেডে শিফট করা হয়েছে। মায়া এখন একটু একটু কথা বলতে পারে, তবে বেশি কথা বলা ডাক্তারের বারণ। ডাক্তার মায়াকে বেডে দিয়ে বললেন, শুনুন, আপাতত 1 মাস সে খুব কম কথা বলবে। জোরে কোনো কথা বলা যাবে না, আর উত্তেজিত হওয়া যাবে না একদম। আর পেশেন্টের সাথে এখন বেশি কথা বলা যাবে না, তার পাশে বেশি লোকও থাকা যাবে না। আর আপাতত তরল খাবার খাওয়াবেন, শক্ত খাবার চলবে না। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি আসি, আবার পরে এসে দেখে যাব। তারপর ডাক্তার চলে গেল। মায়া তখন কাব্যকে আস্তে আস্তে বলল, আচ্ছা বাবা মা বাকি সবাই কোথায়? সবাই বাইরে আছে, ডক্টর একসাথে বেশি লোক ঢুকতে দেয়নি, তাই বাইরে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে দেখতে চাই, সবাইকে ভেতরে আসতে বলুন। আচ্ছা বলছি, কিন্তু তুমি বেশি কথা বলবে না, চুপ থাকবা। তোমার কিছু বলার থাকলে আমাকে ইশারায় বলবা, তাহলে আমি বুঝবো। তারপর কাব্য সবাইকে ভিতরে নিয়ে আসলো। কাব্যের বাবা মা, মায়ার বাবা মা, তারা মায়াকে দেখে খুব খুশি। সবার চোখেই আনন্দ অশ্রু ঝরছে। সবাই মায়ার সাথে একটু একটু কথা বলছে। মায়া শুধু কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্যকে খুব খুশি খুশি লাগছে। কাব্যের মুখে এখন সবসময় হাসি থাকে। সবাই চলে গেলে মায়া আর কাব্য বসে আছে। তখন মায়া কাব্যকে বলল, আচ্ছা আমি যদি মরে যেতাম তাহলে আপনি কি করতেন? কি আর করতাম, কিছুদিন পর আরেকটা বিয়ে করে নিতাম। ও। কাব্য দেখলো তার কথা শুনে মায়া মন খারাপ করে অন্যদিকে মুখ করে আছে। কাব্য একটু মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, পাগলিটা এখনো বুঝতে পারলো না তাকে। কাব্য খেয়াল করলো মায়ার চোখে পানি ঝরছে। কাব্য মায়ের মুখটা তার দিকে ঘুরিয়ে বলল, এতটা ভালো কেন বাসো আমায়? তোমার এই ভালোবাসা বললো কি আমি কি দিয়ে দেবো?
আমার চাই না কিছু, শুধু একটু চাই আপনি সারা জীবন শুধু আমার থাকবেন। আমি মরে গিয়েও আপনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। মায়ার কথা শুনে কাব্য অবাক। একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালো কিভাবে বাসে। কাব্য কখনো কাউকে ভালোবাসেনি, তাই সে জানে না। প্রায় 1 সপ্তাহ পর মায়াকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসার আগে ডাক্তার কাব্য আর তার পরিবারের সবাইকে ভালো করে বলে দিয়েছে মায়ের ভালোভাবে খেয়াল রাখার জন্য। বাড়িতে এসে মায়াকে কাব্য রুমে নিয়ে যায়। কাব্য রুমে মায়াকে খাটে শুয়ে তার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে মায়াকে বলল, জানো মায়া, আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ আমাদের দুজনকে আর কখনো একসাথে এই ঘরে আনবেন না, কিন্তু আমার প্রার্থনা আল্লাহ শুনেছেন। তিনি আমাদের আবারও একসাথে থাকার সুযোগ দিয়েছেন। আমি বেঁচে আছি, রোগ থেকে মুক্তি, এটা আমি যতটা না খুশি লাগছে তার চেয়ে বেশি খুশি লাগছে এটা ভেবে যে আপনি আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। আমাকে হারানোর ভয় কেঁদেছেন, এই চাইতে খুশি আর আমার কাছে কি হতে পারে। সত্যি আমিও কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি তোমায় এত ভালোবেসে ফেলবো। আচ্ছা বাদ দাও এসব, পেছনে সবকিছু ভুলে এখন নতুন করে ভালোবাসবো দুজনকে। আচ্ছা মায়া, তুমি রেস্ট করো, আমার একটু কাজ আছে, আমি সেটা করে আসছি। আর আমি হিমুকে বলে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত হিমু তোমার কাছেই থাকবে। আচ্ছা আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে এত কেয়ার করছেন? আমি এখন সুস্থ আছি, আমার কাছে কাউকে থাকতে হবে না, আমি আমার খেয়াল রাখতে পারবো এখন। জি না, আপনি এখনো পুরো সুস্থ হননি ম্যাম, আপনার জোরে কথা বলা নিষেধ। যদি কিছু প্রয়োজন হয় তখন? আমার পা আছে, আমি নিচে গিয়ে কিছু প্রয়োজন হলে আনতে পারবো, আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি আপনার কাছে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্য তার কাজের জন্য চলে গেল। বিকেল থেকে হিমু মায়াকে তার রুমে নিয়ে সাজাতে লাগলো, কিন্তু মায়া বুঝতেই পারছে না কেন তাকে এত সাজানো হচ্ছে। মায়া তার রুমে যেতে চাইলে সেখানেও তাকে যেতে দিচ্ছে না। মায়া হিমুকে বলল, হিমু কি করছে এসব? আমাকে এভাবে কেন এত সাজাচ্ছ যেন আজকে আমার নতুন করে বিয়ে হবে? উফ ভাবি, তুমি একটু চুপ করে বসে থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। মায়া বুঝতে পারছে না কি হচ্ছে এসব। কাব্য সেই যে কাজের কথা বলে গেল, তারও এখনো কোনো খবর নেই। কাব্যকে অনেকক্ষণ ধরে দেখছে না মায়া। এখন কাব্যকে বেশিক্ষণ দেখতে না পেলে মায়ের কাছেও ভালো লাগে না। এই কয়েকদিনে মায়াকে একটু সময়ের জন্য একা যায়নি কাব্য, সব সময় তার সাথে সাথে ছিল। মায়ের যখন যা প্রয়োজন সে বলার আগেই নিয়ে আসতো। এসব কথা ভাবতেই মায়ের মুখের কোণে হাসি ফুটে উঠল। তখন হিমু বলল, কি ব্যাপার ভাবি একা একা হাসছে যে? না কিছু না। আচ্ছা হিমু, তোমার ভাইয়া কোথায়? তাকে দেখছি না যে। আর একটু ধৈর্য ধরো, তারপরে ভাইয়াকে দেখতে পাবে। তখনই কাব্যের মা এসে হিমুকে বলল, কি রে হলো তোদের? হ্যাঁ মা, হয়েছে, দেখো তো কেমন সাজিয়েছি ভাবিকে। বাহ, খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। এখন তাড়াতাড়ি ওকে নিয়ে এখানে আয়। তুমি যাও, আমি ভাবিকে নিয়ে আসছি। ভাবি চলো। কোথায়? গেলেই দেখতে পাবে, চলো। মায়া হিমুর কথা কিছু মাথায় ঢুকাতে পারছে না। তাকে এভাবে কেন সাজালো? এখন আবার কোথায় নিয়ে যাচ্ছে তাকে? হিমু মায়াকে নিয়ে তার রুমের বাইরে আসলো। রুমের বাইরে উপরে দাঁড়িয়ে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে মায়া অবাকের চরম পর্যায়ে চলে গেল। সারা বাড়ি সাজানো, লাইটিং করা, ড্রয়িং রুম ভর্তি মেহমান। মায়া কিছুই বুঝতে পারছে না এসব কখন হলো। এত কিছু এত কম সময়ে কি করে সম্ভব? কিভাবে অবাক হয়ে গেলে তো? সারপ্রাইজ। হিমু এসব কিভাবে? না মানে এত কম সময়ে এত কিছু? সব ভাইয়ের প্ল্যান, হাসপাতালে থাকতেই করে রেখেছিল তোমার সারপ্রাইজ দিবে বলে। বলিনি কিছু। তোমাদের বিয়ে আর তোমার নতুন জীবন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মায়া চারিদিকে ভালো করে দেখতে লাগলো। বাড়িতে অনেক লোক, কিন্তু মায়া কাউকে চিনে না। ড্রয়িং রুমের এক কোনায় চোখ আটকে গেল মায়ার। কাব্যকে দেখে মায়া তার চোখ সরাতে পারল না। কাব্যকে আজকে মায়ের এত সুন্দর লাগছে, এর আগে কখনো কাব্যকে এভাবে দেখিনি মায়া। নীল পাঞ্জাবি, সিল্কি চুল, একদম অন্যরকম সাজ। আর সবচেয়ে বড় কথা, মায়াকেও নীল শাড়ি পরানো হয়েছে। মায়া দেখছে কাব্যকে, সে কয়েকটা ছেলের সাথে কথা বলছে, হয়তো কাব্যের বন্ধু হবে তারা। হিমু মায়াকে বলল, ভাবি এসো,
নিচে যাই। তারপর মায়া হিমুর সাথে নিচে আসলো। এত লোকের মাঝে মায়ের খুব লজ্জা লাগছিল। হিমু মায়াকে তার বাবার কাছে নিয়ে বলল, বাবা, ভাবিকে নিয়ে এসেছি। এই তো আমার ছেলের বউ চলে এসেছে। এসো মা, তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর কাব্যের বাবা মা আস্তে আস্তে সবার সাথে মায়ের পরিচয় করিয়ে দেয়। এদিকে কাব্যের বন্ধুরা কাব্যকে বলল, কিরে দোস্ত, ভাবির সাথে আমাদের পরিচয় করাবি না? ভাই তুই যাই বলিস, তোর বউ কিন্তু খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে মানে? আরে পছন্দ হয়েছে মানে ভাবি হিসেবে পছন্দ হয়েছে। ও আচ্ছা, তাই বল। আচ্ছা কাব্য, তুই ভাবিকে এখানে নিয়ে আয়, আমার কথা বলি। না রে, আজ কথা বলতে পারবে না। ডক্টর কিছুদিন কথা বলতে না করেছে। তোরা বরং অন্য একদিন পরিচিত হোস, কেমন? কাব্য মায়াকে তার বন্ধুদের কাছে আনবে না, কারণ আজ মায়াকে অসম্ভব সুন্দর লাগছে। কাব্য মায়ার থেকে দূরে থাকছে তার বন্ধুদের নিয়ে, যাতে তারা মায়ার সাথে কথা বলতে না পারে। কাব্য চায় সে ছাড়া অন্য কেউ মায়ের সৌন্দর্যের প্রশংসা করুক। কাব্য বারে বারে মায়ের দিকে দেখে, কিন্তু মায়াকে বুঝতে দেয় না। এদিকে মায়া মনে মনে ভাবছে কাব্য তার সাথে কথা বলছে না কেন। মায়ের তো খুব ইচ্ছে করতেছে তার সাথে কথা বলতে। এই সাজে কি মায়াকে ভালো লাগছে না তার? এসব ভেবে একটু মন খারাপ হলো মায়ার। অনুষ্ঠান শেষে খাবার খেয়ে সবাই চলে গেল। প্রায় রাত 11টার সময় মায়া তার রুমের কাছে গেল। রুমের দরজা খুলে ভিতরে ঢুকে আবারও সারপ্রাইজ হয়ে গেল মায়া। তার রুমের বাসর ঘরের মতো সাজানো কেন? মায়া অবাক হয়ে চারিদিক দেখছে আর ভাবছে। তখনই কাব্য পিছন থেকে বলল, কি ম্যাডাম, অবাক হয়ে গেলে এসব দেখে? মায়া পিছনে তাকিয়ে দেখলো কাব্য দরজার সাথে হেলেন দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে, এটা আমাদের বাসর ঘর। প্রথম বাসর ঘরে তো আমার জন্য নষ্ট হলো, তাই আজ আমাদের নতুন জীবনের জন্য নতুন বাসর হবে আমাদের। কাব্যের এসব সারপ্রাইজ দেখে মায়ার সব রাগ দুঃখ দূর হয়ে গেল। আনন্দে মায়ার চোখে পানি চলে আসলো। কাব্য দরজা আটকে মায়ের কাছে গেল, তার চোখ মুছে দিয়ে বলল, পেছনে যত চোখের পানি ফেলেছ তা বাদ, কিন্তু এখন থেকে আর কখনো যেন তোমার চোখে পানি না দেখি আমি। আমার বউয়ের চোখের একটু পানি আর ঝরতে দেবো না আমি। আমার এই চোখের পানি দুঃখের নয়, আনন্দের। আজকে সত্যি আমি অনেক খুশি। একটা কথা বলবো? একটা কেন, 5টা বলো। আমার সাথে যেতে ইচ্ছে করছে, নিয়ে যাবেন? কেন যাবো না, চলো। এভাবে না। তাহলে? আমাকে আপনি কোলে করে নিয়ে যাবেন? ওকে মাই ডিয়ার সুইট বউ। এই বলে কাব্য মায়াকে কোলে নিল আর ছাদে চলে আসলো। মায়া আর কাব্য দোলনায় বসে আছে। মায়া কাব্যর কাঁধে মাথা দিয়ে বসে আছে আর কাব্যের একটা হাত জড়িয়ে ধরে আছে। কাব্য মায়াকে বলল, মায়া, তুমি এত সুন্দর কেন? তোমার কথা, তোমার আচরণ সবকিছুই সুন্দর কেন, বলতে পারো? আসলে আপনার মন সুন্দর, তাই আপনার কাছে আমার সুন্দর লাগে। আমি খুব ভাগ্যবতী যে আপনার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। তুমি ভাগ্যবতী না, আমি ভাগ্যবান যে তোমার মতো এত সুন্দর আর লক্ষ্যে একটা বউ পেয়েছি। মায়া, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? আমি মরে যেতে পারবো, কিন্তু আপনাকে কখনো ছাড়তে পারবো না। আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। আমি তোমাকে খুব ভালোবাসি মায়া। আজকে বাসর কি এখানেই হবে আমাদের? হোক না, ক্ষতি কি? এই চাটনি রাতে ভালোবাসার গল্প করে কাটিয়ে দিয়েই না হয় স্মরণীয় করে রাখবো এই মধুময় রাতটাকে। তবে তাই হোক, সাক্ষী থাকুক ওই চাঁদ, বিশাল আকাশ আমাদের নতুন ভালোবাসার সূচনায়।